আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের ঘোষবাসপুরে, এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কর্নেল সমগ্র ত্রয়োদশ খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশিং। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, দেবী আথেনার রত্ন রহস্য। আজ থাকলেও দ্বিতীয় পর্ব। কর্নেল বললেন, আসুন নরেশবাবু, আমি আপনার প্রতীক্ষায় ছিলুম। নরেশবাবুর হাতে একটা ব্রিফকেস। তিনি সোফায় কর্নেলের কাছাকাছি বসে বললেন, ডিসি দিদি লাহিড়ী সাহেব আপনাকে রিং করবেন, তাকে আমি সব কথা খুলে বলেছি। রাজকুমার মিত্রের কাছে পাওয়া পার্সটাও দেখিয়েছি। লাহিড়ী সাহেব আমাকে বলেছেন, কর্নেল নিজের হাতে তাস হয়তো দেখাতে চাইবেন না, কিন্তু পুলিশের নিজের স্বার্থে আপনি ওই পার্সটা কর্নেলকে দেখাবেন। এসব ব্যাপার আমাদের মাথায় আসছে না, কর্নেল সাহেবের পাকা মাথায় তো আসতেও পারে। বলে তিনি ব্রিফকেস খুলে একটা পুরো পেট মোটা পার্স কর্নেলের হাতে দিলেন। কর্নেল পার্সটা খুলেই বললেন, এ তো দেখছি প্রচুর টাকা ভর্তি। নরেশবাবু বললেন, 1784 টাকা, আর টাকা তিনেকের মতো কয়েন আছে। আপনি দ্বিতীয় চেনটা খুলুন। কর্নেল পার্সটা সোজা করে ধরে বললেন, ওটা খুলছি, তার আগে প্রথম পৃষ্ঠাটা দেখে নি। রাজকুমার বাবু এক সুন্দরী ভদ্রমহিলার রঙিন ফটো রেখেছেন, সম্ভবত ইনি তার স্ত্রী অথবা প্রেমিকা। নরেশবাবু বললেন, রাজকুমার বাবুর বয়স 55 থেকে 60-এর মধ্যে, আর এই মহিলার বয়স 25 থেকে 30 বছর। কাজেই একটা খটকা আছে। আপনি ছবিটা বের করে দেখুন, খটকা আরো বেড়ে যাবে। মহিলার নাম লেখা আছে। কর্নেল ছবিটা সাবধানে বের করে টেবিল ল্যাম্প জ্বেলে দিলেন। তারপর অভ্যাস মতো আতস কাচ বের করে নামটা পড়ে ফেললেন। নামটা পড়ে বললেন, রঞ্জনা রায়। হ্যাঁ, খটকা বেড়ে গেল। তবে আজকাল মহিলারা কোনো পেশায় যুক্ত থাকলে পিতৃদত্ত নামই বহাল রাখেন, বিয়ের পরও পদবি বদলান না। আমি উঁকি মেরে ছবিটা দেখছিলাম। এবার বললাম, কর্নেল, এই ছবি তো আমি অনেক বিজ্ঞাপনে দেখেছি। ছবিটা আমার চেনা মনে হচ্ছে। নিশ্চয়ই ইনি বিজ্ঞাপনে মডেলিং করেন। কর্নেল ছবিটা পার্সে আগের মতো ঢুকিয়ে রেখে বললেন, রাজকুমার বাবুর নেম কার্ডে দেখছি রায়ডিহির ঠিকানা লেখা। কার্ডটা অবশ্য পুরনো। নরেশবাবু বললেন, এবার দ্বিতীয় চেনটা খুলে দেখুন। কর্নেল দ্বিতীয় চেনটা খুলে অনেকগুলো নেম কার্ড আর একটা ইনল্যান্ড লেটার বের করলেন। সেটা দেখে নিয়ে তিনি বললেন, যেটা রাজকুমার বাবুকে কেউ লিখেছে। ঠিকানা, মাই গুডনেস, এটা দেখছি আর.এন. লাখোটিয়া অ্যান্ড কোম্পানির কেয়ার অফে পাঠানো, ব্রাবন রোডের ঠিকানা। নরেশবাবু মুচকি হেসে বললেন, আমরা অলরেডি লাখোটিয়া বাড়ির ঠিকানা খুঁজতে লোক লাগিয়েছি। আজ রবিবার, তাই ব্রাবন রোডে তার অফিস বন্ধ। আশা করি আজ রাতের মধ্যে যদি ঠিকানা না পাওয়া যায়, কাল তার অফিসে গিয়ে হাজির হব। কর্নেল ইনল্যান্ড লেটারটা খুলে আতস কাচের সাহায্যে দ্রুত পড়ে নিয়ে বললেন, চিঠিটা অদ্ভুত। ইংরেজিতে লেখা সংক্ষিপ্ত, মুনলাইট বারে অপেক্ষা করবে। আমার যে লোকটি তোমার কাছে যাবে তার পরনে থাকবে নীল টি শার্ট আর জিন্সের প্যান্ট। তার হাতে একটা ব্রিফকেস থাকবে, সেটার রং ধূসর। ওতেই তোমার পাওনা কড়ি থাকবে। আমার লোক তোমাকে ব্রিফকেসটা দেবে। তুমি বাথরুমে গিয়ে ওটা খুলে গোপনে দেখে নিও।
টাকা করে যা বলেছ তা আছে কিনা। এরপর তুমি আমার লোককে সঙ্গে নিয়ে গিয়ে জিনিসটি দেবে। সাবধান, এর অন্যথা হলে তুমি বিপদে পড়বে। ইতি, শুভেচ্ছা সহ আর আর। নরেশবাবু বললেন, নামের আদ্যক্ষর ঠিক নামটা তদন্ত সাপেক্ষ। কর্নেল চিঠি ভাঁজ করে রেখে গম্ভীর মুখে একগাদা নেম কার্ড দেখছিলেন। হঠাৎ তিনি একটা কার্ড তুলে নিয়ে বললেন, আর কে মিত্র, তার মানে রাজকুমার মিত্রই বটে। তলায় লেখা চিফ এজেন্ট, লাখটিয়া অ্যান্ড কোম্পানি, অকশন ডিপার্টমেন্ট। এই ঠিকানাটা চৌরঙ্গি রোডের বলে কর্নেল নরেশবাবুর দিকে ঘুরে বসলেন। নরেশবাবু, গত রাত্রে যারা রাজকুমার বাবুকে খুন করেছিল, আমার ধারণা তারা ভাড়াটে খুনে। তা না হলে ভিকটিমের পকেট সার্চ করে সবকিছু নিয়ে পালিয়ে যেত। আমি বলে উঠলাম, কেন কর্নেল? গাছতলায় দাঁড়িয়ে যে লোকটা অতক্ষণ কর্নেল চোখ কটমটিয়ে বললেন, উধর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিও না জয়ন্ত। হালদার মশাই সাই দিয়ে বললেন, হা, এক কথার লাগে অন্য কথা আইয়া পড়লে সব গন্ডগোল হইয়া যায়। নরেশবাবু মুচকি হেসে আমার দিকে তাকিয়ে বললেন, বুঝে গেছি, কর্নেল সাহেব নিজের হাতের তাস এক্ষুনি দেখাতে রাজি নন। কর্নেল হাসতে হাসতে বললেন, মোটেও না। আমরা যখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ঘটনাস্থলে ছিলাম, তখন রাস্তার উল্টো দিকে এক ভদ্রলোক দাঁড়িয়ে সিগারেট টানছিলেন। যতবার ঘুরেছি ততবার দেখেছি তার মুখে সিগারেট। আসলে ওখানে রাস্তায় একটা মোড় আছে। বাস বা মিনিবাস একটু থেমে যাত্রী তোলে কিংবা নামিয়ে দিয়ে দেয়। অগত্যা সায় দিয়ে বললাম, একটা মিনি বাস এসে একটু থেমে চলে গেল, তারপর আর সেই ভদ্রলোককে দেখতে পাইনি। কিন্তু যাই বলুন, ওভাবে আমাদের দিকে তাকিয়ে কেউ দাঁড়িয়ে থাকলে তার প্রতি সন্দেহ হওয়া স্বাভাবিক কিনা। কর্নেল বললেন, নরেশবাবু, একটা অনুরোধ। এই মহিলার ছবিটা, এই নেম কার্ডটা, যাতে লাখটিয়াদের অকশন হাউসের ঠিকানা দেওয়া আছে, আর এই চিঠিটা আমি আপাতত রাখছি। আগামীকাল বিকেলের মধ্যেই এগুলো ফেরত পাবেন। আপত্তি নেই তো? নরেশবাবু মৃদু হেসে বললেন, আপত্তির কোনো কারণ নেই। আপনার স্নেহভাজন ডিসি লাহিড়ী সাহেব আমাকে বলে দিয়েছেন, আমি যেন আপনাকে কোনো কাজে বাধা না দিই। কর্নেল সেই ছবিটা, নেম কার্ড এবং ইনল্যান্ড লেটারটা নিয়ে রাজকুমার মিত্রের পার্স নরেশবাবুকে ফেরত দিলেন। নরেশ ধর ওটা ব্রিফকেসে ভরে উঠে দাঁড়ালেন। নমস্কার, আসছি। তারপর আমাদের সবাইকে নমস্কার করে বেরিয়ে গেলেন। কর্নেল বললেন, হালদার মশাই, আর এক কাপ করে কফি হোক। কফি নার্ভ চাঙ্গা করে। বাবা ষষ্ঠীচরণ, আরেকবার আমাদের কফি খাওয়াও। যাচ্ছি বাবু মশাই। কর্নেল এবার ড্রয়ার থেকে সুজাতা দেবীর ঘর থেকে চুরি করা কাগজগুলো বের করলেন। তারপর একটার পর একটা কাগজ, সম্ভবত চিঠিগুলো পড়তে শুরু করলেন। হালদার মশাই মুচকি হেসে বললেন, এবার কেসো করতে কয়েকখান সাপ বাইরাইবে, দেখা যাক। কিন্তু আমাদের হতাশ করে কর্নেল এইসব কাগজপত্র থেকে একটা হেলে সাপও বের করে দেখাননি। তিনি বলেছিলেন, এতে কতগুলো লোকের চিঠি আর শুধু টাকা করে হিসেব লেখা আছে। তবে হালদার মশাই যখন সুজাতা দেবীর কাছে এই কাগজগুলোর গুরুত্বের কথা শুনেছিলেন, তখন এগুলো আরো ভালোভাবে পরীক্ষা করে দেখতে হবে। হালদার মশাই বলেছিলেন, একটা কথা কইতে ভুইলা গেছি, আমার ক্লায়েন্ট আমারে তার কলকাতার অফিসের ঠিকানা দিছেন, কিন্তু এখানকার বাড়ির ঠিকানা তো দেন নাই। কর্নেল বলেছিলেন, হেড অফিসে মিস্টার সোমের শ্যালক কারবার চালান, তার নাম ভুলে গেছি।
তবে মিস্টার সোম এখানে এলে হোটেলেই থাকেন। জানি না তিনি কোনো সূত্রে তার বন্ধু রাজুর খুনের খবর জানতে পেরেছেন কিনা। আমি বলেছিলাম, জানতে পারলে তিনি নিশ্চয়ই আপনার সঙ্গে যোগাযোগ করতেন। আমার ধারণা কাল সোমবার তো উনি হেড অফিসেই থাকবেন। পরের দিন রায়দিঘি ফেরার কথা, তাই না কর্নেল? কর্নেল হেলান দিয়ে চোখ বুজে তাকে হাত বুলাতে বুলাতে বলেছিলেন, হ্যাঁ। বরং হালদার মশাই কাল অফিস টাইমে ক্লায়েন্টের সঙ্গে দেখা করবেন। তা তো করুমি। উনি আমারে ওনার বন্ধু রাজুর ব্যাপারে খোঁজখবর লইতে কইছেন। সেটাতে দেখেছিলুম কর্নেল খাওয়ার পরও ওইসব কাগজপত্র নিয়ে আতস কাচের সাহায্যে পরীক্ষা নিরীক্ষা করতে ব্যস্ত। আমার ঘুম পেয়েছিল, নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম। সত্যি বলতে কি, এ ধরনের খুন খারাপের রহস্য কর্নেলের পাল্লায় পড়ে অসংখ্যবার আমার ঘুম নষ্ট করেছে। কিন্তু কালক্রমে ব্যাপারটা অনেক সয়ে এসেছে। তবু কিছুক্ষণ খুনের ঘটনাটা নিয়ে চিন্তাভাবনা মাথায় এসেছিল। একবার সন্দেহ হয়েছিল মিস্টার শিলাদিত্য সোম তার বন্ধু রাজুর সঙ্গে সাক্ষাৎ এবং সংঘর্ষের যে বিবরণ দিয়েছেন, এদিকে আমাদের পত্রিকায় যে খবর বেরিয়েছে, এসবের মধ্যে যেন কি একটা তথ্যের ফাঁক থেকে গেছে। মিস্টার সোমকে অমন করে তার বন্ধু ঘুষি মেরে ধরাশায়ী করবেন, এটা আপাত দৃষ্টে আশ্চর্য ঘটনা। মিস্টার সোম কি এমন কিছু বলেছিলেন যাতে রাজকুমার মিত্রের কোনো গোপন স্পর্শকাতর স্থানে আঘাত লেগেছিল? বিছানায় বসে বেডটি খাবার অভ্যাস আছে বলে দরজা শুধু ভেজিয়ে রেখেছিলাম। কর্নেলের অ্যাপার্টমেন্টে কেউ ঢুকে আমাকে আক্রমণ করবে, এর কোনো কারণ নেই। ষষ্ঠীচরণের ডাকে যখন ঘুম ভাঙল, তখন 8টা বাজে। তার হাত থেকে উষ্ণ চায়ের কাপ প্লেট নিয়ে সহাস্যে বললুম, গুড মর্নিং ষষ্ঠী। ষষ্ঠী ফিক করে হেসে বলল, ভোর 6টায় বাবা মশাই বিছানা থেকে উঠে যখন ছাদের বাগানে যাচ্ছেন, তখন এক ভদ্রলোক এসে ওনাকে এইরকম গুড মর্নিং বললেন। তিনি কি এখন আছেন? আগে না দাদাবাবু, তিনি বাবু মশাইয়ের সঙ্গে কথাবার্তা বলে মিনিট 10 পরে চলে গেলেন। কর্নেল তাকে কফি খেতে বলেননি? হ্যাঁ বলেছিলেন, কিন্তু তিনি তাড়া আছে বলে বেরিয়ে গেলেন। আর বাবা মশাই সোজা ছাদের বাগানে গিয়ে উঠলেন। বলে ষষ্ঠী বেরিয়ে গেল। আমি জানি সে এখন কর্নেলের পাশে গিয়ে বাগান পরিচর্যায় তাকে সাহায্য করবে। বাথরুম সেরে রাত পোশাক বদলে পাজামা পাঞ্জাবি পরে ড্রয়িং রুমে গেলুম। একটু পরেই কর্নেল ড্রয়িং রুমে এসে সম্ভাষণ করলেন। মর্নিং জয়ন্ত, আশা করি সুনিদ্রা হয়েছে। মর্নিং কর্নেল, আজ বেশ ঘুমিয়েছি। কর্নেল ইজি চেয়ারে বসে মুচকি হেসে বললেন, ষষ্ঠী নিশ্চয়ই তোমাকে বলেছে ভোরবেলায় একেবারে অসময়েই আমার সঙ্গে কেউ দেখা করতে এসেছিল। হ্যাঁ বলেছে, কিন্তু ভদ্রলোককে সে চিনতে পারেনি। কর্নেল হঠাৎ বিরক্ত হয়ে গেলেন, বললেন, ভদ্রলোককে আমিও চিনি না। অসময়ে বিরক্ত করার জন্য তো বটেই, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট না করে আসার জন্য তিনি নিজেই ক্ষমা চেয়ে নিলেন। কিন্তু ব্যাপারটা কি খুলে বলুন। এই সময় ষষ্ঠীচরণ দ্রুত 2 পেয়ালা কফি আর স্ন্যাক্স সাজিয়ে ট্রেটা সেন্টার টেবিলে রেখে গেল। কর্নেল কফিতে চুমুক দিয়ে বললেন, ব্যাপারটা একটু অদ্ভুত। তিনি নিজের পরিচয় দিয়ে বললেন, তার নাম রণজিৎ রানা। টেলিফোনে তাকে নাকি কেউ প্রায়ই ধমকি দিচ্ছে, যদি তাকে 5 লক্ষ টাকা না দেওয়া হয় তাহলে সে তাকে প্রাণে মারবে। অদ্ভুত ব্যাপার, তিনি নাকি এমন কিছু করেননি যাতে কেউ এভাবে হুমকি দিতে পারে। আপনাকে কি রণজিৎ রানা লোকটাকে খুঁজে বের করার জন্য অনুরোধ করতে এসেছিলেন? তার বলতে, আমি তাকে বললুম, আপনি পুলিশের কাছে না গিয়ে আমার কাছে এসেছেন কেন? তিনি বললেন, মিস্টার শিলাদিত্য সোমের কাছে আমার কথা শুনেছেন, তার কেস নিয়ে থানা পুলিশ করলে হিতে বিপরীত হতে পারে।
তাছাড়া পুলিশের ওপর তার ভরসাই নেই। জয়ন্ত, ভদ্রলোক ব্রিফকেস থেকে চেক বই বের করে বললেন, আমি আপনাকে ব্যাংক চেক সই করে দিচ্ছি, আপনি নিজের খুশি মতো অ্যামাউন্ট নেবেন। কথাটা শুনে হেসে উঠলাম। ওহ কর্নেল, এমন করে লক্ষ্মীকে পায়ে ঠেলতে আছে? এই যে দেখছি স্বয়ং লক্ষ্মী দেবী নিজে থেকে আজ প্রত্যুষে আপনার কাছে এসেছিলেন। ডার্লিং, এই বুড়ো বয়সে আমার জেলে যাওয়ার স্বাদ নেই। কেন এ কথা বলছেন? ধরো ওই চেক জালও হতে পারে, আবার এমনও হতে পারে ব্যাংকে তার মাত্র 200-500 টাকা পড়ে আছে। মোট কথা আমার ইনটিউশন বলছিল এই লোকটা বিপজ্জনক। উনি আপনাকে নেম কার্ড দিয়ে যাননি? কর্নেল বুক পকেট থেকে একটা ঝকঝকে সাদা কার্ড বের করে আমাকে দিলেন। দেখলুম তাতে ছাপা আছে রণজিৎ রানা, তার তলায় লাখটিয়া অকশন হাউস, ঠিকানা চৌরঙ্গি রোডের। অবাক হয়ে বললুম, এই নিলামঘরটির নামধাম তো আরও একটা কার্ডে দেখেছি। রাজকুমার মিত্রের সেই কার্ডটিতে একই নিলামঘরের ঠিকানা আছে না? তুই ঠিকই ধরেছ। ভদ্রলোককে মুখে আশ্বাস দিয়ে বললুম, আমি যথাসময়ে আপনার সাথে যোগাযোগ করব, আপনি চেক বই রেখে দিন। আমার স্বভাব ঘরের খেয়ে বোনের মোস্তারাম। আপনার বন্ধু মিস্টার সোমকে কথাটা জিজ্ঞেস করে জেনে নেবেন। মিস্টার রানা ক্ষমা চেয়ে নিয়ে বললেন, আমার হাতে একটা জরুরি কাজ আছে, সেজন্য আমাকে এক্ষুনি বোম্বে চলে যেতে হবে। আমি পরশু বিকেলের মধ্যে কলকাতায় ফিরব, আপনি দয়া করে যেন যোগাযোগ করবেন। কফি শেষ করে কর্নেল চুরুট ধরালেন। তাকে জিজ্ঞেস করলুম, আচ্ছা কর্নেল, নরেশবাবু বলেছিলেন ডিসিডিডি লাহিড়ী সাহেব আপনাকে ফোন করবেন। কর্নেল চুরুটের একরাশ ধোঁয়া ছেড়ে বললেন, অরিজিৎ ফোন করেছিল, তবে তখন রাত প্রায় 11:15 বাজে। সে জানে 12টার আগে আমি শয্যাশায়ী হই না। লাহিড়ী সাহেব কি এই কেসে খুবই ইন্টারেস্টেড? অরিজিৎ প্রথমে আমল দেয়নি, মনে হলো সম্ভবত সরকারি প্রশাসনের অন্য কোনো সূত্র থেকে এই কেসের ব্যাপারে খোঁজখবর নেওয়া হয়েছে। কিছুক্ষণ পরে কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, পোশাক বদলে নাও, আমরা বেরোবো। তখনই ঘরে গিয়ে প্যান্ট আর টি শার্ট পরে নিলাম, তারপর কর্নেলের সঙ্গে বেরিয়ে পড়লাম। কর্নেলের এমন মার্কা মারা পোশাক, মাথায় টাক ঢাকা টুপি, গলা থেকে বায়োনোকুলার আর ক্যামেরা ঝুলছে। গাড়িতে স্টার্ট দিয়ে জিজ্ঞেস করলো, আপনি নিশ্চয়ই পাখি প্রজাপতি কিংবা দেশি অর্কিডের খোঁজে গ্রামাঞ্চলে যাচ্ছেন না? কর্নেল বললেন, গ্রামাঞ্চল না হলেও আমরা যেখানে যাচ্ছি সেটা একটা বাগান বাড়ি। গত রাতেই বাগান বাড়ির মালিককে ফোন করে জানিয়েছি আমি আর জয়ন্ত তাঁর ওখানে ব্রেকফাস্ট করব, বলা যায় না লাঞ্চও খেতে পারি। অবাক হয়ে বললুম, আমরা তাহলে শ্রমিক ভাদুরীর বাগান বাড়িতে যাচ্ছি? কিন্তু হাওড়ার জ্যাম ঠেলে দিল্লি রোডে পৌঁছতে ব্রেকফাস্টের সময় পেরিয়ে যাবে না? ওদিকে রাস্তার অবস্থা এখন ভালোই, জিটি রোডে একটু আধটু জ্যাম হতে পারে, তারপর মসৃণ রাস্তা। শ্রমিক ভাদুরীর বাগান বাড়িতে এর আগে বেশ কয়েকবার পার্টি উপলক্ষে গেছি। রাত দুপুরে ডিসি সাহেব মেমদের মত্তমাতাল নৃত্যকলাও উপভোগ করেছি। ওইসব পার্টিতে ফিল্মের নায়ক নায়িকাদেরও দেখেছি। আসলে শ্রমিকবাবুর একটা সাইড বিজনেস আছে, এবং তা হলো ফিল্ম প্রোডাকশন। বাগান বাড়িটার নাম সন্ধানীর। প্রায় 25 একর জমির ওপর ফুল ফলের বাগান, মাঝখানটিতে দোতলা বিলিতি স্থাপত্যের ধাঁচে তৈরি একটি বাড়ি, চারিদিক ঘিরে বারান্দা। সামনের দিকটায় একতলা কয়েকটা ঘর, সেখানে দারোয়ান, মালি আর কেয়ারটেকার সপরিবারে বাস করে। চারিদিকে পাঁচিলের উপর কাঁটাতারের বেড়া, আশেপাশে কাছাকাছি কোনো বসতি নেই। শ্রমিকবাবু চিত্র বিচিত্র লম্বা পাঞ্জাবি আর পায়জামা পরে পায়চারি করছিলেন।
দুধারে চোখ আর মন মাতানো রং বেরঙের ফুল বাগান। আমরা গাড়ি থেকে নামলেই যথারীতি তার ড্রাইভার এসে আমার গাড়িটা পার্কিং জোনে রাখতে গেল। শ্রমিকবাবু প্রথমে কর্নেলের, তারপর আমার সঙ্গে করমর্দন করে সহাস্যে বললেন, রবিবার রাত্রিটা আমি এখানে কাটাই। বউ প্রথম প্রথম সন্দেহ করত, অন্তত বার 2 রাত্রে সারপ্রাইজ ভিজিটে হানা দিয়ে তার সন্দেহ ঘুচে গেছে। যাই হোক, কর্নেল সাহেব যখন গত রাতে জানালেন এই অধমের মাটিতে তার শুভ পদার্পণ ঘটবে, তখন আমি সত্যি প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম। প্রশস্ত ড্রয়িং রুমে ঢুকে আমাদের তিনি আরামপ্রদ আসনে বসালেন। তারপর কর্নেলের মুখোমুখি বসে চোখ নাচিয়ে চাপা স্বরে জিজ্ঞেস করলেন, কর্নেল সাহেব কি কোনো বিরল প্রজাতির পাখি বা প্রজাপতির খোঁজে এসেছেন? লক্ষ্য করলুম তার এই কথার মধ্যে যেন অন্য কোনো অর্থ লুকিয়ে আছে। কর্নেল একটু হেসে বললেন, হ্যাঁ, প্রজাপতি বলতে পারেন, তবে বিরল প্রজাতির কিনা তা আপনি বলতে পারবেন। শ্রমিকবাবু অর্থপূর্ণ দৃষ্টিতে কর্নেলের দিকে তাকিয়েছিলেন। এবার আমার দিকে ঘুরে বললেন, জয়ন্তবাবু, আপনাকেই জিজ্ঞেস করছি, সেবারকার মতো কোনো মিস্টেরিয়াস ব্যাপার যা কিনা আপনাদের সত্যসেবক পত্রিকার সার্কুলেশন রাতারাতি বাড়িয়ে দেবে? কর্নেল তার বিখ্যাত অট্টহাসি হেসে বললেন, মিস্টার ভাদুরী আমাকে দেখলেই রহস্যের গন্ধ পান। শ্রমিকবাবু জিপ কেটে উঠে দাঁড়ালেন। হ্যাঁ, সরি, ভেরি সরি। 10:15 বাজছে, আসুন ডাইনিং রুমে যাওয়া যাক। এতক্ষণে ব্রেকফাস্ট রেডি হয়ে থাকারই কথা। ডাইনিং রুমটাও বিশাল। ব্রেকফাস্টের আয়োজনও ছিল তেমনি ঠাসা। খেতে বসে কর্নেল কদাচিৎ কথা বলেন। এদিকে শ্রমিকবাবু তার নতুন ছবির পরিকল্পনা নিয়ে অনর্গল কথা বলছিলেন। হঠাৎ কর্নেল জিজ্ঞেস করলেন, আপনার তো সব ছবিতে নায়িকার ব্যাপারে চমক দেওয়ার অভ্যাস আছে। এই ছবিতে নিশ্চয়ই কোনো নতুন মুখ পাবলিক দেখতে পাবে। শ্রমিকবাবু সোল্লাসে বললেন, আলবাত, আমার ওই একটি ক্ষমতাই আছে, দেখবেন সারা দেশ কাঁপিয়ে দেবে। আপনারা খাওয়া দাওয়া করুন, তারপর দোতলার প্রাইভেট চেম্বারে নিয়ে গিয়ে নতুন হিরোইনের ছবি দেখাবো। কিছুক্ষণ পরে আমরা ঘোরানো সিঁড়ি বেয়ে কোণের দিকে একটা ঘরে ঢুকলুম। তারপর থমকে দাঁড়াতেই হলো। দেয়াল জুড়ে অপরূপ ভঙ্গিতে এবং অর্ধনগ্ন পোশাকে একটি মেয়ের ছবি, মুখশ্রী অপরূপ লাবণ্যময়। কর্নেল তারিফ করে বললেন, বাহ, অপূর্ব। শ্রমিকবাবু মুখে আতঙ্কের কপট ভঙ্গি ফুটিয়ে তুলে বললেন, কর্নেল, কর্নেল, আপনি আমার এই বিরল প্রজাতির প্রজাপতিটিকে জালে আটকাতে আসেননি তো? না না, আপনি কিছু ভাববেন না। কথাটা বলে কর্নেল সামনের দেওয়ালের এক প্রান্তে এঁটে রাখা একটি ছবির দিকে এগিয়ে গেলেন। তারপর বুক পকেট থেকে রাজকুমার বাবুর পার্সে পাওয়া ছবিটা বের করলেন। তারপর তিনি দুটো ছবিকে মিলিয়ে দেখলেন, তা স্পষ্ট। ওই ছবিটার দিকে তাকিয়ে আমিও চমকে উঠেছিলাম। শ্রমিকবাবু চোখ বড় করে বললেন, সর্বনাশ, সর্বনাশ। আপনি রঞ্জনাকে কোথায় পেলেন? কর্নেল নির্বিকার মুখে বললেন, এই ছবিটি একটা খুন হয়ে যাওয়া মানুষের পার্সে পাওয়া গেছে। শ্রমিকবাবু ধপাস করে সোফায় বসে পড়লেন। তাহলে আমি ঠিকই সন্দেহ করেছিলাম। কিন্তু কর্নেল, গত বছর এমনি মার্চে একটা পার্টিতে রঞ্জনা নেচেছিল, আর আপনি তখন জলসায় উপস্থিত ছিলেন। হ্যাঁ, গত রাত্রে রঞ্জনার ছবি দেখতে দেখতে আমার বারবার মনে হচ্ছিল এই যুবতীকে আমি নিশ্চয়ই কোথাও দেখেছি। তারপর হঠাৎ মনে হলো ফিল্মের মেয়েদের নিয়ে পার্টিতে অনেক প্রডিউসার গিয়ে থাকেন। পরক্ষণে আপনার কথা মনে পড়ে গেল। অমনি ভাবলুম একটা চান্স নিয়ে দেখা যাক না। যাই হোক, আমি আপাতত সফল হয়েছি। এবার শুধু আপনার কাছে জানতে চাই,
রঞ্জনার ঠিকানা কি এবং সে এখন কি করছে? শ্রমিকবাবু বাঁকা মুখে বললেন, রঞ্জনার টাকার লোভই তার কেরিয়ারের সর্বনাশ ঘটিয়েছে। শুনেছি এক ব্যবসায়িক পাল্লায় পড়ে সে ফিল্ম থেকে দূরে সরে গেছে। আর একটা কথা, আমার এক বন্ধুর কাছে এও শুনেছি সে ব্যবসায়ী কোনো অপকর্মে ফেঁসে গিয়ে গা ঢাকা দিয়েছে, আর রঞ্জনা অগত্যা বিজ্ঞাপনের মডেলিং করছে। কারণ ফিল্ম লাইনের কোনো প্রডিউসার ওকে বিশ্বাস করেন না। কর্নেল বললেন, রঞ্জনার ঠিকানাটা আমার চাই। শ্রমিকবাবু দেওয়ালের র্যাক থেকে একটা মোটা নোটবই বের করে পাতা উল্টাতে থাকলেন। তারপর বললেন, হ্যাঁ লিখে নিন কর্নেল সাহেব। কর্নেল তার খুদে নোটবইয়ে ঠিকানা টুকে নিয়ে বললেন, টেলিফোন নম্বর নেই। ছিল, কিন্তু কেটে দিয়েছি। তার মানে পরে এই নম্বরে তাকে আর পাইনি। কথাটা বলে শ্রমিকবাবু একটু নড়ে বসলেন। হ্যাঁ, একটা উপায় আছে। আমার এক বন্ধু প্রবীর ব্যানার্জির একটা বিজ্ঞাপন সংস্থা আছে। অনেক মডেলের সঙ্গে তার যোগাযোগ থাকা স্বাভাবিক। 1 মিনিট দেখি তার কাছে কোনো খোঁজ পাই কিনা। শ্রমিকবাবু ডায়াল করার পর সাড়া পেয়ে বললেন, হ্যালো প্রবীর, একটা জরুরি ব্যাপারে তোমাকে রিং করছি। তুমি তো মডেলদের নিয়ে কাজ করবে। ইউ আর ড্যাম রাইট। এর আগে তোমার কাছ থেকে বেশ কিছু আর্ন করা মডেলকে ফিল্ম লাইনে ডানা মেলতে দিয়েছি। হ্যাঁ, এর জন্য তোমার ক্ষতি হয়েছে, এটা স্বীকার করি। তা যা বলেছ, আজকাল মডেলের অভাব নেই। যাই হোক, শোনো, তুমি রঞ্জনা রায়কে সম্ভবত চেনো। একসময় সে আমার কয়েকটা ছবির নায়িকার রোলে ছিল। ও হ্যাঁ, ইদানিং কিসের বিজ্ঞাপনে যেন তাকে দেখেছি। বাহ, আমি তাহলে ভুল করিনি। এখন কাজের কথা শোনো। আমার নতুন ছবিতে ওকে দরকার। ওর ফোন নম্বরটা হারিয়ে ফেলেছি, কারণ বুঝতেই পারছো, প্রায় 3-4 বছরের গ্যাপ। না না, তেমন কিছু ঝামেলা ওর সাথে আমার হয়নি। সচরাচর পেমেন্ট নিয়ে যে ঝামেলা হয় তুমি তো জানো। আমার কাপড় এ ব্যাপারে ফুটফুটে ফর্সা। কেউ বলতে পারবে না শ্রমিক লাহিড়ী কাউকে ঠকিয়েছে। হ্যাঁ বলো, লিখে নিচ্ছি। শ্রমিকবাবু ওর ফোন নম্বরটা লিখে নিয়ে বললেন, অ্যাড্রেসটা কি বদলেছে? হ্যাঁ বলো, লিখে নি। বলে উনি ঠিকানা লিখে নেবার পর হেসে উঠলেন। দেখা যাচ্ছে তাহলে রঞ্জনার বেশ উন্নতি হয়েছে। থ্যাঙ্কস প্রবীর। নতুন ছবির জন্য পার্টি দেব, তখন তোমাকে কিন্তু চাই। আচ্ছা, রাখছি। শ্রমিকবাবু একটা কাগজের টুকরোতে রঞ্জনার ফোন নম্বর এবং নতুন ঠিকানা লিখে কর্নেলকে দিলেন। কর্নেল তার খুদে নোটবইয়ে লেখা ঠিকানাটা কোট দিয়ে ওই নতুন ঠিকানা এবং টেলিফোন নম্বর টুকে দিলেন। কাগজের টুকরোটা অবশ্য তিনি বুক পকেটে ভরে রাখলেন। তারপর চাপা স্বরে বললেন, মিস্টার লাহিড়ী, এই মহিলাকে আমার খুবই দরকার। না, আমি তার কোনো ক্ষতি করব না, বরং তাকে পুলিশের হাত থেকে বাঁচাবো। শ্রমিকবাবু মুচকি হেসে বললেন, বুঝেছি। তাকে এখনই রিং করবো কি? হ্যাঁ, এমনকি তাকে যদি কোনো অছিলায় আজ এখানেই আনতে পারেন, আমার কাজটা খুব সহজ হয়ে যাবে। আমি কথা দিচ্ছি মিস্টার লাহিড়ী, তার এতটুকু ক্ষতি তো হবেই না, বরং লাভই হবে। কারণ খুন হওয়া যে ভদ্রলোকের পকেটের পার্সে রঞ্জনার ছবি পাওয়া গেছে, সেই ভদ্রলোকের খুনিদের কাছে সম্ভবত রঞ্জনা একটা ঝুঁকি। তাই তারা রঞ্জনার ক্ষতি করতেও পারে। কেন বলেন তো? আমার সন্দেহ, রঞ্জনা তার প্রেমিক, অর্থাৎ যে খুন হয়েছে তার খুনিদের সে চেনে। শুধু তাই নয়, এই খুনের কারণও সে হয়তো জানে। মিস্টার লাহিড়ী, আমার মনে হচ্ছে রঞ্জনা বিপন্ন। বলেন কি? তাহলে তো আমাকে এক্ষুনি তার সঙ্গে যোগাযোগ করতে হয়। বলে তিনি রিসিভার তুলে ডায়াল করতে থাকলেন। একটু পরে সাদা পেয়ে তিনি বললেন, আমি শ্রমিক লাহিড়ী বলছি, রঞ্জনা রায়ের সঙ্গে কথা বলতে চাই। ঠিক আছে, ধরছি। আমার নাম বললেই সে চিনবে।
আপনি বলতেও পারেন আমি ফিল্ম প্রডিউসার শ্রমিক লাহিড়ী। আমাকে সে বাচ্চুদা নামে চেনে। শ্রমিকবাবু রিসিভার রেখে কর্নেলের দিকে তাকিয়ে রইলেন। আমার মনে হলো উনি যেন বলতে চাইছেন যে কাজে উনি হাত দেন তাতেই সফল হন। অর্থাৎ মুখে আত্মবিশ্বাসের স্পষ্ট ছবি ফুটে উঠেছিল। প্রায় মিনিট 3 পরে শ্রমিকবাবু বলে উঠলেন, রঞ্জনা, বাচ্চুদা বলছি। আমি এখন দিল্লি রোডের ধারে আমার বাগান বাড়িতে আছি। না, একা নেই, দুজন গণ্যমান্য গেস্ট আছেন। যাই হোক, শোনো। আহা, শোনোই না বাবা, তোমার বাচ্চুদা তোমাকে এখানে আজ লাঞ্চ খেতে নিমন্ত্রণ করছে। আহা, পার্টি ফার্টি নয়, আমার নতুন ছবির কথা তুমি কি শুনেছো? আরে মন খারাপ এখন রাখো তো, আমার নতুন ছবিতে আমি তোমাকে চাই। তাছাড়া অন্যতম মাননীয় অতিথি প্রকৃতি বিজ্ঞানী কর্নেল নীলাদ্রি সরকারকে তুমি চেনো না? তিনি এদেশের একজন বিখ্যাত মানুষ। তোমার মন খারাপের কোনো বিশেষ কারণ থাকলে, আহা, কথাই বলছি, ধরো তোমার পিছনে কেউ বজ্জতি করতে নেমেছে, এই কর্নেল সাহেব তাকে ঢিট করতে পারেন। প্লিজ রঞ্জনা, লক্ষ্মীটি, জীবনে একবার অন্তত তোমার বাচ্চুদার কথা শোনো। 1 মিনিট, আমি গাড়ি পাঠাবো? তবে তো ভালোই, তুমি ড্রাইভ করে চলে এসো। রিসিভার রেখে শ্রমিকবাবু বললেন, তাহলে আপনার সেবা করতে পেরে ধন্য হলুম। কর্নেল বললেন, বাই এনি চান্স রঞ্জনা মত বদলাবে না তো? মোটেই না, কারণ ওকে আমি হাড়ে হাড়ে চিনি। আপনার কথা শুনে এটুকু আজ করতে পেরেছি, ওর প্রেমিকই খুন হয়েছে। আচ্ছা মিস্টার লাহিড়ী, রঞ্জনার কথাবার্তা শুনে আপনার কি মনে হলো? সে এই খুনের খবর জানে? শ্রমিকবাবু মাথা নেড়ে বললেন, তেমন কিছু মনে হলো না, তবে ওকে একটু নিস্তেজ মনে হচ্ছিল। শুধু বলল, আমার মন ভালো নেই। শ্রমিকবাবু উঠে দাঁড়িয়ে বললেন, চলুন আপনাদের থাকার ঘরটা দেখিয়ে দিই আর কফির ব্যবস্থা করি। আপনি তো কফির নেশায় সবসময় ছটফট করেন। দোতলার দক্ষিণ দিকের এই ঘরটি সুন্দর আসবাবপত্রে সাজানো। দুধারে 2টি বিছানা, এক পাশে সোফা সেট আছে। দক্ষিণের দিকে পর্দা তুলে কর্নেল দরজা খুললেন। ওদিকে প্রশস্ত ব্যালকনি, 2টো বেতের চেয়ার এবং একটা টেবিল আছে। শ্রমিকবাবু নিচে চলে যাওয়ার পর কর্নেল আর আমি ব্যালকনিতে বসলুম। চোখে পড়ল দূরে একটা বিস্তীর্ণ জলাশয়, রৌদ্রে ঝকমক করছে। কর্নেল চোখে বাইনোকুলার রেখে কিছুক্ষণ দেখার পর বললেন, ওটা তুমি লেক ভেবো না, গঙ্গার অববাহিকায় ওটা একটা বিল। লোকে বলে সনসনির বিল। হাসি পেল। বললাম, এই অদ্ভুত নামের মানে কি? ওখানে গেলে বুঝতে পারত। বাতাস যখন বিলের জলের উপর খুব জোরে বয়ে যায় তখন অদ্ভুত সনসন শব্দ ওঠে, তাই ওই নাম। তবে সরকার ওখানে পাখিদের একটা অভয়ারণ্য গড়বেন শুনেছি, কারণ শীতের মরশুমে ওখানে নানা দেশের পাখিরা ভিড় জমায়। বাইনোকুলারে এখনো ছড়িয়ে ছিটিয়ে হাঁসের কয়েকটা ঝাঁক খেলা করছে। জলটুঙিতে গাছপালার মাথায় অনেকগুলো সারস বসে আছে। কথা বলতে বলতে একটা লোক কফি আর গ্লাসের ট্রে নিয়ে এলো। শ্রমিকবাবু বললেন, ওখানে আর একটা চেয়ার পাতার মতো জায়গা নেই, অতএব কর্নেল সাহেব ভেতরে এসে বসুন। বুঝলেন জয়ন্তবাবু, কর্নেলের কাছে বসে কফি খেলে কফির স্বাদই বদলে যায়। ক্রমশ বুঝতে পারছিলুম ভদ্রলোক বেশ আমোদে প্রকৃতির। বোঝা যাচ্ছে ইনি একজন বিত্তবান মানুষ তো বটেই, অথচ অন্য বিত্তবানদের মতো একটু দেমাক নেই। উচ্ছল প্রাণবন্ত এই মানুষটিকে আমার খুব ভালো লাগছিল। কফি খেতে খেতে উনি রঞ্জনার জীবন কাহিনী শোনাচ্ছিলেন। শোনার পর মনে হলো একটি পরিবারের মেয়ে অনেক লড়াই করে লেখাপড়া শিখেছিল এবং মডেলিংকে পেশা করে নিয়েছিল। সেই সুযোগে সে ফিল্মে অভিনয়ের দিকে পা বাড়ায়, নায়িকা হিসেবে খ্যাতিও হয়েছিল। কিন্তু শ্রমিকবাবুর মতে অর্থ কৌলিন্যের লোভে সে এক প্রৌঢ় ব্যবসায়ী পাল্লায় পড়ে। তার সঙ্গে সে নাকি লিভ টুগেদার করত। ব্যবসায়ী নাকি তাকে ফিল্ম লাইন থেকে সরিয়ে আনেন এবং নিজের ব্যবসার কাজে লাগান।
শ্রমিকবাবু বলছিলেন, এর অনেকটাই তার শোনা কথা। এমনি সুন্দরী যুবতীকে কাজে লাগানো যায়, সেটা ঠিক কোন ধরনের ব্যবসা অনুমান করা চলে। সেটা কন্ট্রাক্টারই হতে পারে, আবার স্মাগলিংও হতে পারে। তার কথা শেষ হলে কর্নেল বললেন, আপনি যখন রঞ্জনা সম্পর্কে এত খোঁজখবর দিলেন, তখন আপনাকে আমার জানানো উচিত। রঞ্জনা যার পাল্লায় পড়েছিল তার নাম রাজকুমার মিত্র। ভদ্রলোক নিজে স্বাধীনভাবে ব্যবসা করতেন তা কিন্তু বলা যাবে না, কারণ তিনি লাখোটিয়া কোম্পানির নিলাম ঘরের একজন এজেন্ট ছিলেন। কাজেই বুঝতেই পারছেন, এজেন্ট হিসেবে রাজকুমারবাবুর কাজটা ছিল দেশে বিদেশে ঘোরাঘুরি করে মূল্যবান অ্যান্টিক জিনিসপত্র কেনাবেচা। ধরুন কোনো রাজবংশের লোকের বাড়িতে দামি কোনো প্রাচীন জিনিস আছে, যার দাম হয়তো এ বাজারে লক্ষাধিক টাকা। রাজকুমারবাবু সেটা কম দামে কিনতে চান, কিন্তু পার্টিকে নোয়াতে পারছেন না। এসব ক্ষেত্রে একজন সুন্দরী যুবতী তার কাজে লাগতে পারে। কি বলছি তা আশা করি বুঝতে পারছেন। ঠিক বলেছেন। বিশ্বস্ত সূত্রে শুনেছিলুম রঞ্জনা একবার নাকি পুলিশের পাল্লায় পড়েছিল। তার কোনো গুণমুগ্ধ ভক্ত পুলিশ ডিপার্টমেন্টে থাকার জন্য সে বেঁচে গেছে। আরও কিছুক্ষণ রঞ্জনা সম্পর্কে কথা বলার পর কর্নেল উঠে দাঁড়ালেন। বললেন, আমি একবার আপনার বাগান বাড়ির পিছনে পুরো মাঠটা দেখে আসি। সেবার ওই মাঠে লাল ঘুঘুর একটা ঝাঁক দেখেছিল। তারা বিরল প্রজাতির ঘুঘু। শীতের শেষে এই পাখিগুলো পুরো মাঠে চড়তে আসে। বলে তিনি আমার দিকে তাকালেন। জয়ন্ত, তুমি বরং বিশ্রাম করো। মিস্টার লাহিড়ী কি এখানে গল্প করবেন নাকি আমার সঙ্গী হবেন? শ্রমিকবাবু করজোরে বললেন, রক্ষা করুন কর্নেল সাহেব, আপনার সঙ্গে এই প্রখর রোদে ঘুঘু দেখার ইচ্ছে আমার নেই। যদিও আমি আমার কাজ কারবারে অনেক রঙের ঘুঘু দেখেছি। কর্নেল হাসতে হাসতে চলে গেলেন। শ্রমিকবাবু ব্যালকনিতে একবার উঁকি দিয়ে এসে বললেন, শ্রীমতীর আসতে হয়তো 1টা বেজে যাবে, কারণ হাওড়ার জিটি রোডে দুপুরের দিকে বড্ড জ্যাম হয়। জয়ন্তবাবু, আপনি পোশাক বদলে স্নান করে নিতেও পারেন। অ্যাটাচড বাথরুমটা আপনার পরিচিত, কোনো অসুবিধা নেই। আমি গিয়ে দেখি নরহরি রান্নার কি ব্যবস্থা করছে। তিনি চলে যাবার পর আমি বাথরুমে একবার উঁকি মেরে দেখে শটাং বিছানায় চিত হলুম। শ্রমিকবাবু লক্ষ্য করেননি আমরা সঙ্গে পোশাক আশাক আনিনি। অবশ্য ওকে বললে এক প্রস্ত পোশাক জোগাড় হয়ে যাবে, কিন্তু কলকাতার ভেতরে এই সময় যে উষ্ণতা, এখানে তার নেই। বরং শীত যেন ওত পেতে বসে আছে। ফ্যানের হাওয়ায় তা টের পাচ্ছিলুম। তাই স্নান করার ঝুঁকি নিলুম না। বিছানায় লম্বা হয়ে শুয়ে কখন দু চোখে ঘুমের ঘোর এসে গেছিল। কর্নেলের ডাকে তা কেটে গেল। তিনি সহাস্যে বললেন, ভাত না খেয়েই ভাত ঘুম। উঠে পড়ো ডার্লিং। চোখ মুছে উঠে বসলুম। লাল ঘুঘুদের দর্শন পেলেন নাকি? তাদের দেখা পাইনি, তবে যার জন্য এখানে আসা তার দেখা পেয়ে গেছি। কার দেখা? কর্নেল চাপা স্বরে বললেন, তুমি বিছানায় বসেই পশ্চিমের জানালার পর্দাটা একটুখানি ফাঁক করো, তুমিও দর্শন পাবে। পর্দা একটু ফাঁক করতেই চোখে পড়ল নিচে পশ্চিম দিকের গাছের ছায়ায় একটা চেয়ার পাতা। সেই চেয়ারে যে সুন্দরী যুবতী বসে আছে সে আমার চেনা। চেনা মানে ছবি দেখে চেনা, অর্থাৎ রঞ্জনা রায় সশরীরে রঙ্গমঞ্চে অবতীর্ণ। তার সামনে দাঁড়িয়ে দুহাত নেড়ে কি সব বলছেন শ্রমিকবাবু, কিন্তু রঞ্জনার মুখে নির্বিকার ভাব। কর্নেল চোখ কটমটিয়ে চাপা স্বরে বললেন, দ্যাটস এনাফ। ঘুরে বসে বললুম, আপনার সঙ্গে আলাপ হয়েছে তো? কর্নেল ক্যামেরা আর বাইনোকুলার টেবিলে রেখে বাথরুমে ঢুকলেন। সেই সময় নরহরি এসে সেলাম দিয়ে বলল, লাঞ্চের টেবিল রেডি হয়েছে সাহেব। সাহেব আপনাদের জন্য ওয়েট করছেন। আমরা যাচ্ছি। কিছুক্ষণ পরে কর্নেলের সঙ্গে নিচে গেলুম। তারপর ডাইনিং রুমে ঢুকে দেখি রঞ্জনা আর শ্রমিকবাবু বসে আছেন। খাদ্যের ব্যবস্থা থেকে তাক লেগে গেল। রঞ্জনা আমার দিকে একবার তাকিয়েই দৃষ্টি ঘুরিয়ে নিল। শ্রমিকবাবু আমার সঙ্গে তার পরিচয় করিয়ে দিলে বললুম, আমাদের কাগজেও বিজ্ঞাপনের পাতায় আপনাকে দেখেছি।
কাজেই আপনি আমার অপরিচিত নন। রঞ্জনা একটু হাসবার চেষ্টা করে বলল, আমার সৌভাগ্য। তবে আপনার নামও আমার কেন যেন পরিচিত মনে হচ্ছে। শ্রমিকবাবু হাসতে হাসতে বললেন, এর আগে বলছিলে কর্নেল সাহেবকে কোথায় যেন দেখেছ। এমন যদি আরো কোনো ভদ্রলোককে এখানে এনে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই, অমনি বলবে তাকেও তোমার চেনা মনে হচ্ছে। রঞ্জনা মুখে বিরক্তি ফুটিয়ে বলল, তোমার এসব কাঁচা জোক আমার পছন্দ হয় না। লক্ষ্য করলুম কর্নেল ততক্ষণে টেবিলের মধ্যিখানে রাখা স্তূপাকৃত সুগম নিজের প্লেটে তুলে নিচ্ছেন। দেখা দেখি আমিও তাই শুরু করলুম। শফিকবাবু বললেন, সরি, ভেরি সরি রঞ্জনা, এখানে আসা অবধি লক্ষ্য করছি জোকের মুড নেই। থাকে, ওই দেখো কর্নেল সাহেবের খিদে পেয়েছে, তোমারও খিদে পাওয়া উচিত। লেট আস বিগিন দ্য ফিস্ট। বলে তিনি চামচে ভাত তুলে রঞ্জনার প্লেটে দিলেন। রঞ্জনা তার হাত থেকে চামচটা নিয়ে বলল, কর্নেল সাহেব পথ দেখিয়েছেন, হিজ হিজ হুজ হুজ। শমীবাবু বললেন, বাহ, এতক্ষণে তুমি স্বাভাবিক হতে পেরেছ। খেতে খেতে কর্নেল বললেন, খাওয়ার সময় আমি কথা বলি না, কিন্তু এখন নিয়ম ভঙ্গ করছি। এই মাছগুলো নিশ্চয়ই আপনার পুকুরের, কিন্তু ওই যে মাংসের প্লেট দেখতে পাচ্ছি, ওগুলি নিশ্চয়ই বাজার থেকে কেনা। কর্নেল একটা কাঁটা চামচ দিয়ে এক টুকরো মাংস তুলে নিয়ে মুখে তুললেন। তারপর বললেন, মাই গুডনেস, এ তো মুরগি নয়, সম্ভবত বুনো হাঁসের মাংস। শ্রমিকবাবু মুচকি হেসে বললেন, মাঝে মাঝে আমি নিষিদ্ধ কর্মে আনন্দ পাই। রঞ্জনা, তুমি অমন করে রুষ্ট চোখে তাকিও না। আজ ভোরবেলায় আমার দক্ষিণ হস্ত কেতুচরণকে সঙ্গে নিয়ে সনসনের বিলে হানা দিয়েছিলুম। আমার বন্দুকের শব্দ বন দপ্তর খানিকে পৌঁছয়নি। এক লাইনে 3টে হাঁস ছিল, অতএব একটা ছররা কার্তুজেই 3টে হাঁস মারা পড়েছিল। কর্নেল সাহেব, আপনি বন্য প্রাণী সংরক্ষণের একজন বড় উদ্যোক্তা, কাজেই আমি দেখতে চেয়েছিলুম এগুলো কোন পাখির মাংস তা আপনি বুঝতে পারেন কিনা, এবং আপনার রিয়াকশনই বা কি হয়। কর্নেল নির্বিকার মুখে বললেন, যেহেতু আমি নিজে হাঁসগুলো মারিনি, তাই এগুলোর মাংস খেতে আমার মনে কোনো পাপ বোধ হচ্ছে না। সামরিক জীবনে বর্মার জঙ্গলে আমি খিদের চোটে সঙ্গীদের পাল্লায় পড়ে পাইথনের মাংসও খেয়েছি। রঞ্জনের চোখে বিস্ময় কেঁপে উঠল। সে বলল, কর্নেল সাহেব, এবার আমি আপনাকে আর জয়ন্তবাবুকে চিনতে পেরেছি। দৈনিক সত্যসেবক পত্রিকায় আপনাদের রোমাঞ্চকর সব কীর্তি পড়েছি, তবে তা গত 2-3 বছরে নয়, তারও আগে। আপনি একজন ডিটেকটিভ। কর্নেল জিপ কেটে মাথা নেড়ে বললেন, হ্যাঁ। প্লিজ রঞ্জনা, ওই কথাটা আমার কাছে একটা গালাগালি বলে মনে হয়, কারণ বাংলা ভাষায় টিকটিকি শব্দটা এসেছে ডিটেকটিভ থেকে। আমি টিকটিকি নই। শমীকবাবু বললেন, কি সর্বনাশ, রঞ্জনা আপনাকে আবিষ্কার করে ফেললো দেখছি। দ্যাটস এনাফ, খাবার সময় কথা বলতে নেই। খাওয়া শেষ হলো বেলা 2টোয়। আমরা এবার নিচের তলায় ড্রয়িং রুমে গিয়ে বসলুম। দেখলুম রঞ্জনা কর্নেলের কাছাকাছি বসেছে। কর্নেল হেলান দিয়ে চুরুট টানছিলেন। রঞ্জনার হাবভাব লক্ষ্য করে এখন আমার মনে হচ্ছিল সে তার প্রেমিক রাজকুমার মিত্রের হত্যাকাণ্ডের ব্যাপারে নিশ্চয়ই তার সঙ্গে কথা বলবার জন্য উদ্গ্রীব। শ্রমিকবাবু যে রঞ্জনাকে রাজকুমারের হত্যাকাণ্ডের কথা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, তাতে কোনো ভুল নেই। শ্রমিকবাবু পাঞ্জাবির পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে বললেন, সিগারেট প্রায় ছেড়েই দিয়েছি, কিন্তু এখানে রঞ্জনা আসার পর আমি এত খুশি হয়েছি যে একটা সিগারেট না খেলেই নয়। আমার মনে সেই পুরানো দিনগুলো স্মৃতি ফিরে আসছে। জয়ন্তবাবু, নিন, একটু সেলিব্রেট করা যাক। আমি সিগারেট ছেড়ে দিয়েছি, কিন্তু মনের ভিতরে উত্তেজনা থাকার জন্য এ সময় একটা সিগারেট টানার লোভ সামলাতে পারলুম না। সিগারেটটা নিয়ে বললাম, এটা কি সিগারেট? মালবোরো, খাঁটি আমেরিকান ব্র্যান্ড। এসব সিগারেট আমি পয়সা দিয়ে কিনি না, আমেরিকা থেকে আমার বন্ধু বান্ধবেরা কলকাতায় এলে উপহার দিয়ে যায়।
বলে সকৌতুকে 2 চোখ নাচিয়ে তিনি চাপা স্বরে বললেন, এখানে আমার স্টকে আরও একটা প্যাকেট আছে, আপনাকে আমি সেটা উপহার দেব। মাথা নেড়ে বললুম, সর্বনাশ, আবার সিগারেটের পাল্লায় পড়ে যাব, আমাকে বিপদের মুখে ফেলে দেবেন না প্লিজ। কথাটা রঞ্জনার কানে গিয়েছিল। সে অপরূপ ভ্রুভঙ্গি করে বলে উঠল, বাচ্চুদার ওটাই তো জীবনের ব্রত, বাগে পেলে মানুষকে বিপদের মুখে ঠেলে দেন। আপনাকে ঠেলে দিয়েছিলেন নাকি? রঞ্জনা কিছু বলার আগেই সমীরবাবু বলে উঠলেন, এই রঞ্জনা, অকারণে আমার বদনাম দিও না বলে দিচ্ছি। বলো, কবে, কোথায়, কখন তোমাকে কি বিপদের মধ্যে ফেলেছিলাম? রঞ্জনা নির্বিকার মুখে বলল, এখানে একজন ধুরন্ধর প্রখ্যাত রহস্যভেদী মানুষ বসে আছেন। কথাটা তুমি নিজেই যখন তুলেছ তখন আমি সিরিয়াস। তুমি আমাকে লাখোটিয়াজির দেওয়া হোটেল এশিয়ার পার্টিতে একজন ছদ্মবেশী দুর্বৃত্তের দিকে ঠেলে দাওনি? শ্রমিকবাবু বিব্রত মুখে বললেন, ও রঞ্জনা, সে তো কত বছর আগের কথা। আর ধরা যাক সে যদি দুর্বৃত্তই হয়, তুমি তার পাল্লায় পড়েছিলেই বা কেন? কেন তুমি নিজে থেকে সরে আসনি? এমনকি কেন তুমি আমার সাহায্য চাওনি? রঞ্জনা রুষ্ট মুখে বললেন, আমি একটা ট্র্যাপে পড়ে গিয়েছিলাম, আমার কিছু করার ছিল না। তাছাড়া তুমি ভুলে যাচ্ছ বাচ্চুদা, তোমাকে কতবার ফোন করেছি, কিন্তু তুমি ফোন ধরোনি। তোমার লোক টেলিফোনে আমার নাম জিজ্ঞেস করেছে, আর আমার নাম শুনেই সে বলেছে সাহেব বাইরে গেছে। শ্রমিক লাহিড়ী নিষ্পলক চোখে তাকিয়ে কথা শুনছিলেন। হাসবার চেষ্টা করে বললেন, আশ্চর্য, আমি আমার লোককে কখনো তেমন করে কথা বলিনি, কিন্তু তুমি কি আমার সঙ্গে ঝগড়া করার জন্যই ছুটে এসেছো? এখানে আমার অনারেবল 2জন গেস্ট আছেন। রঞ্জনা একই ভঙ্গিতে বলল, তুমি আজ সকালে টেলিফোনে যখন প্রকৃতি বিজ্ঞানী কর্নেল নীলাদ্রি সরকারের কথা বললে, তখনই নামটা আমার খুব চেনা মনে হয়েছিল, তাই আমি কৌতূহলী হয়ে উঠেছিল। আর তোমার ফিল্মের কথা বলেছিলে, সেটাও আমার পক্ষে একটু লোভের কারণ ছিল। হ্যাঁ, এখন আমার এই অভিশপ্ত জীবনে একটা কিছু নিয়ে থাকার দরকার মনে করেছিল। কথা বলতে বলতে রঞ্জনার চোখে জল এসে গিয়েছিল। সে আঁচলে চোখ দুটো স্পঞ্জ করে আবার বলল, তখন তোমাকে বলেছি রাজুর মার্ডারের খবর আমার জানা, কারণ আজ খুব ভোরে সাদা পোশাকে 2জন পুলিশ অফিসার আমার বিজ্ঞাপন কোম্পানির এক ভদ্রলোককে সঙ্গে নিয়ে আমার বাড়িতে গিয়েছিলেন। তারা আমাকে অ্যারেস্ট করতে যাননি, আমার সঙ্গে রাজকুমারের সম্পর্ক নিয়ে জেরা করতে গিয়েছিলেন। আমি খোলাখুলি সব বলেছি। প্রায় 6 মাস আগে তার সঙ্গে আমি সম্পর্ক শেষ করে দিয়েছি। এই ব্যাপারে রাজকুমারের লেখা চিঠিও আমি তাদের দিয়েছি। তাঁরা বলে গেছেন দরকার হলে আবার তাঁরা আসবেন, এমনকি আমাকে লালবাজারেও যেতে হতে পারে। লক্ষ্য করলুম শ্রমিকবাবু ততক্ষণে আরেকটা সিগারেট ধরিয়েছেন। আবহাওয়া গম্ভীর হয়ে গেছে দেখে কর্নেল হাসতে হাসতে বললেন, ও মাই গড, অবস্থা আমার ঘোরালো হয়ে উঠবে জানলে আমি কখনো এখানে আসতুম না। শ্রমিকবাবু হঠাৎ হো হো করে হেসে উঠলেন। কি আশ্চর্য ব্যাপার, আমি জানতুম রঞ্জনার সঙ্গে সাবধানে কথা বলতে হয়। বুঝলেন কর্নেল সাহেব, মেপে ঝুপে কথা না বললেই রঞ্জনার রিয়াকশন হয় প্রচণ্ড। সেই সঙ্গে এবার সিরিয়াসলি বলছি, এই যখন তখন ভীষণভাবে রিয়াক্ট করার জন্যই রঞ্জনার কেরিয়ার ঝামেলায় পড়েছে। তা না হলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রঞ্জনার স্থান আজ কোথায় থাকতো ভাবা যায় না। হ্যাঁ কর্নেল সাহেব, রঞ্জনা বরাবরই আনপ্রেডিক্টেবল। কর্নেল রঞ্জনাকে সস্নেহে বললেন, আমি তোমাকে এবার থেকে তুমিই বলবো, কিছু মনে করো না। রঞ্জনা আসতে বলল, কিচ্ছু মনে করব না, আমি আপনার মেয়ের বয়সী। কর্নেল তার বিখ্যাত অট্টহাসি হাসলেন। তারপর বললেন, মিস্টার লাহিড়ী, আরও কিছুক্ষণ থাকতুম, কিন্তু আমার এই মন খারাপ হয়ে থাকা মেয়েটির মানসিক স্বাস্থ্যের স্বার্থেই আমাদের ওকে এই সাজানো প্রকৃতির কোলে রেখে কলকাতা ফিরতে হবে। প্রায় 3টে বাজে। রঞ্জনা উঠে দাঁড়িয়ে বলল, আমি আপনাদের সঙ্গে বাড়ি ফিরব,
সমীরবাবু উঠে দাঁড়িয়ে বললেন, তুমি ফিরবে কি? তুমি যতই ঝগড়া করো আমি তাতে কান দেব না, তুমি এখানে থাকবে। তোমাকে আমার নতুন ছবিতে যে রোলটা দিতে চাই সেটা নিয়ে আলোচনা হবে। ছবির চিত্রনাট্যের একটা কপি আমার কাছে আছে, সেটা তোমাকে পড়ে শোনাবো। তারপর রাতের খাওয়া সেরে আমিও তোমার সঙ্গে কলকাতা ফিরবো। রঞ্জনা গোঁ ধরে বলল, না, আমি এখন একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েছি। একজন দুর্বৃত্ত নিজে খুন হয়ে আমাকেও ফাঁসিয়ে গেছে। তার পার্সে ন্যাকামি করে আমার ছবি রাখার কারণ কি আমি বুঝি না। পশ্চাৎ স্কাউন্ড্রেল। রঞ্জনের মুখ রাগে লাল হয়ে উঠেছিল। কর্নেল বললেন, আমি বলি কি রঞ্জনা, তুমি মিস্টার লাহিড়ির কথা মতো কাজ করো। আফটার অল উনি তোমার গার্জেনের মতো। পুলিশের দিক থেকে কোনো চাপ এলে উনি সেটা ট্যাকেল করতে পারবেন। চলো জয়ন্ত, এবার বেরোনো যাক। রঞ্জনা জেদ ধরে বলল, কর্নেল সাহেব, এখন আর ফিল্মের স্ক্রিপ্ট শোনার মুড আমার নেই। প্লিজ বাচ্চুদা, তুমি কিছু মনে করো না। তুমি তো জানোই আমি কি এবং কেমন। তুমি তোমার ছবিতে আমাকে যদি নিতে চাও সেটা আমার সৌভাগ্য। বিশ্বাস করো বাচ্চুদা, আমার আজ কিচ্ছু ভালো লাগছে না। বাড়ি ফিরে বিশ্রাম নিলে আমার মন মেজাজ ঠিক হয়ে যাবে। সে আমাদের সঙ্গে ঘর থেকে বেরোলো। এতক্ষণে আমার চোখে পড়ল ওর হাতে একটা ছোট ব্যাগ আছে। পিছনে সমীরবাবু বলে উঠলেন, আমার পাগলি রে খামখেয়ালি জীবনটা দিব্যি এনজয় করছে। রঞ্জনা এবার হাসবার চেষ্টা করে বলল, পাগলি পাগলি চেনে। বাইরে বসন্তকালের সুন্দর বিকেল নেমেছে, পাখিদের ডাক শোনা যাচ্ছে। আমার এখানে একটা দিন থাকতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু কর্নেল তাতে বাদ সাধলেন। আমি পার্কিং জোনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। সমীরবাবু বললেন, আপনারা এখানেই দাঁড়ান, আমার ড্রাইভার মাধব আপনার গাড়ি এনে দিচ্ছে। বলে তিনি ডাক দিলেন, মাধব, মাধব। তখনই সকালে দেখা সেই লোকটা যেন মাটি ফুঁড়ে বেরিয়ে আমাকে সেলাম দিয়ে বলল, গাড়ির চাবি দিন স্যার, আমি গাড়ি এনে দিচ্ছি। চাবি নিয়ে সে আবার গাড়ির দিকে এগিয়ে গেল। ততক্ষণে রঞ্জনা নিজেই তার গাড়ির কাছে চলে গেছে। সাদা মারুতির দরজা খুলে সে গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করল। আমার গাড়িটা ততক্ষণে লনে এসে গেছে। আমি গাড়িতে উঠে গেলাম, কিন্তু কর্নেল গাড়িতে না উঠে পিছন ফিরে বললেন, রঞ্জনার গাড়ি স্টার্ট দিচ্ছে না, কিছু একটা গন্ডগোল হয়েছে, আমি গিয়ে দেখি। কর্নেল হন্তদন্ত পার্কিং জোনের দিকে এগিয়ে গেলেন। অগত্যা আমি গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে রইলাম। দেখলুম রঞ্জনার গাড়ির বনেট তোলা। মাধব উঁকি মেরে ইঞ্জিনের ভেতর হাত ভরে কিসব নাড়াচাড়া করছে। কর্নেল গাড়ির ব্যাপারে কতটা বিশেষজ্ঞ এ যাবৎ জানার সুযোগ পাইনি, কিন্তু তিনি এবং তার পাশে সমীরবাবু দাঁড়িয়ে কিসব বলা বলি করছেন। প্রায় 20-25 মিনিট চেষ্টার পরেও গাড়ি স্টার্ট নিল না। সমীরবাবু সহাস্যে বললেন, দেখছো তো রঞ্জনা, তোমার বাহনের এখানেই থেকে যাওয়ার ইচ্ছে। বরং মাধব আমার গাড়ি নিয়ে চলে যাক। 3 কিলোমিটার দূরে গাড়ি সারানোর একটা গ্যারেজ আছে, একজন মেকানিক ডেকে আনুক। মাধব গম্ভীর মুখে বলল, আজকালকার এইসব গাড়ি একটুতেই বিগড়ে যায়। ততক্ষণে রঞ্জনা গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছে। তার মুখে ক্ষোভ বিকেলের রোদে স্পষ্ট দেখা যাচ্ছে। সে গাড়ির চাবি সমীরবাবুর হাতে দিয়ে বলল, আমার থাকার কোনো উপায় নেই, আমি জয়ন্তবাবুদের গাড়িতেই ফিরে যাচ্ছি। সমীরবাবু বললেন, বাহ, তারপর তোমার গাড়ি তোমার বাড়িতে কে পৌঁছে দিতে যাবে? রঞ্জনা হাসবার চেষ্টা করে বলল, বাচ্চারাই পৌঁছে দেবে, ফিল্মের স্ক্রিপ্টটাও আমাকে দিয়ে আসবে। সমীরবাবু আবার একটা সিগারেট ধরিয়ে বললেন, ওহ রঞ্জনা, তুমি আমার টেনশন বাড়িয়ে দিলে। রঞ্জনা কোনো কথা না বলে আমার গাড়ির কাছে চলে এলো। তার সঙ্গে কর্নেল আর সমীরবাবু এলেন। কর্নেল বললেন, আমার সামনের সিটে বসার অভ্যাস, রঞ্জনা তুমি পিছনের সিটে আরাম করে বসো। সমীরবাবু হাসতে হাসতে বললেন, মাইন্ড দ্যাট রঞ্জনা, তোমার গাড়ি আমি সারিয়ে দেব, কিন্তু তোমার গাড়ি তোমাকেই নিয়ে যেতে হবে। রঞ্জনা নির্বিকার মুখে বলল, পরের কথা পরে। এই সময় কর্নেল বলে উঠলেন, মাই গুডনেস, আমার ক্যামেরা আর বাইনোকুলার ওপরের দোতলার ঘরে রেখে এসেছি। আহ, কি ভুলো মন হয়ে যাচ্ছে দিনে দিনে।
আসলে বয়স তো থেমে নেই। তিনি গাড়ি থেকে নামবার চেষ্টা করতেই সমীরবাবু বললেন, আপনাকে কষ্ট করতে হবে না, নরহরি এনে দিচ্ছে। বলে তিনি হাঁক দিলেন, এই নরহরি। ফেরার পথে কর্নেল বাইনোকুলারে সম্ভবত পাখি খুঁজছিলেন। বিকেলের আলো ক্রমশ ফিকে হয়ে যাচ্ছিল। ব্যাক ভিউ মিরারে লক্ষ্য করছিলাম রঞ্জনা গম্ভীর মুখে বসে আছে। সুন্দরী মহিলাদের মুখে এ ধরনের গাম্ভীর্য আমার খারাপ লাগে। তাই মাঝে মাঝে একটু মুখ ঘুরিয়ে বলতে যাচ্ছিলাম, আমার গাড়িতে আপনার একটু অসুবিধা হতেই পারে। সেকালে পুরনো গাড়ি, কিন্তু প্রতিবারই কর্নেল ধমকে সুরে বলছিলেন, হাইওয়েতে ড্রাইভ করছো, সাবধান জয়ন্ত। তাই রঞ্জনার সঙ্গে বার্তালাপের সুযোগই পাইনি। হাওড়া এলাকায় পৌঁছানোর মুখেই প্রচণ্ড জ্যাম ছিল। এই সুযোগে কর্নেল হঠাৎ দরজা খুলে নেমেছিলেন। তারপর আমাকে অবাক করে ব্যাক সিটে রঞ্জনার পাশে গিয়ে বসেছিলেন। রসিকতা করে বলেছিলাম, সাবধান রঞ্জনা, আমার বৃদ্ধ বন্ধু তোমাকে নিয়ে এমন খেলা শুরু করবেন যে তুমি টেরই পাবে না। তোমার পেট থেকে কি গুপ্ত তথ্য উনি আদায় করে নিলেন। রঞ্জনা এতক্ষণে একটু হেসে উঠেছিল। আমার কোনো গুপ্ত তথ্য নেই। রাজকুমার একদিন ওভাবে প্রাণ হারাবে তা আমি জানতাম। কাজেই আমি তার সম্পর্কে যা জানি তা খুলে বলতে সবসময় তৈরি আছি। তাছাড়া কর্নেল সাহেবকে আমি নিজে থেকেই সাহায্য করতে চাই। এরপর যানজট খুলে আমার গাড়ি যতই এগিয়েছে ততই কানে এসেছে কর্নেল আর রঞ্জনা চাপা স্বরে কথা বলছেন। হাওড়া ব্রিজ পেরোনোর সময় কর্নেল বলেছিলেন, জয়ন্ত, রঞ্জনাকে নিউ আলিপুরে তার বাড়িতে পৌঁছে দিয়ে আমরা বাড়ি ফিরব। তাহলে আমাকে পথ দেখিয়ে নিয়ে যেতে হবে। প্রথমে কর্নেলের, তারপর রঞ্জনার নির্দেশ মতো একটা হাউজিং কমপ্লেক্সের গেটে পৌঁছে যখন গাড়ি দাঁড় করালুম, তখন প্রায় রাত 8টা বেজে এসেছে। রঞ্জনা গাড়ি থেকে নেমে কর্নেল এবং আমাকে বিদায় সম্ভাষণ করে গেটের এক পাশ দিয়ে ভেতরে ঢুকে গেল। আমার চোখে পড়ল একজন উর্দি পরা দারোয়ান তাকে সেলাম দিচ্ছে। কর্নেলের অ্যাপার্টমেন্টে ফেরার পর দেখি ড্রয়িং রুমের সোফায় প্রাইভেট ডিটেকটিভ হালদার মশাই নাক ডেকে ঘুমোচ্ছেন। ষষ্ঠীচরণ বলল, উনি 1 ঘন্টা আগে এসেছেন। কর্নেল ঠোঁটে আঙুল রেখে ইশারায় তাকে থামিয়ে দিলেন। তারপর চাপা স্বরে বললেন, কফি। ষষ্ঠী চলে গেল। কর্নেল চোখের ইশারায় আমাকে চুপ করে থাকতে বলে সাবধানে ইজি চেয়ারে বসলেন। আমি হালদার মশাইয়ের মাথার কাছে সোফার একটি আসনে চুপ করে বসলুম। তখনও হালদার মশাইয়ের নাক ডাকছিল। এবার দেখতে পেলুম তার মাথার তলায় তাঁর ব্যাগ বালিশ হয়ে আছে। ব্যাগটা অবশ্য আমার চেনা। ওটার ভেতরে কি কি আছে আমি বলতে পারি। ছদ্মবেশ ধরতে যা যা লাগে সেই সব জিনিস। একটু পরে গোয়েন্দা প্রবরের নাক ডাকা থামল। তারপর তিনি চোখ খুললেন এবং তখনই তর্ক করে উঠে বসলেন। কর্নেল স্যার আইয়া পড়ছেন নাকি আমি স্বপ্ন দেখতেছি? কর্নেল বললেন, স্বপ্ন নয় হালদার মশাই, আগে বাথরুমে যান, চোখে জল ছিটিয়ে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসুন। আমি বুঝতে পেরেছি আপনার খুব ধকল গেছে। হ, ঠিক কইছেন। বলে তিনি সাটান বাথরুমের দিকে চলে গেলেন। সেই সময় ষষ্ঠী ট্রেতে কফি আর স্ন্যাক্স সেন্টার টেবিলে রাখলো। তারপর সে বলল, ও বাবা মশাই, আপনারা যাবার পর থেকে খালি ফোন আর ফোন। কর্নেল চোখ কটমটিয়ে বললেন, নামগুলো আর তাদের ফোন নম্বর লিখে রেখেছিস তো? ষষ্ঠী বুক পকেট থেকে একটা কাগজ বের করে বলে, আগে 2জন নাম বলেননি, তাদের মধ্যে একজন মেয়ে ছেলে, আর বাবা মশাই নালবাজারের নাহিরি সাহেব। কর্নেল কপট রাগ দেখিয়ে বললেন, আগে কাগজখানা দিবি তো, আর বল নালবাজারের নাহিরি সাহেব তোকে কি বলেছেন। ষষ্ঠী কাগজটা দিয়ে কাঁচুমাচু মুখে বলল, আগে তিনি বলছিলেন আপনি ফিরলেই যেন ওনাকে ফোন করেন। ঠিক আছে,
বলে কর্নেল দ্রুত কাগজটায় চোখ বুলিয়ে নিলেন। এই সময় হালদার মশাই এসে পড়লেন। তিনি সোফায় তার ব্যাগের কাছে বসে বললেন, কফি খাইতে খাইতে কম। কর্নেল কফিতে চুমুক দিয়ে বললেন, আপনি আজ আবার সুজাতা দেবীর বাড়িতে যাননি তো? না, গেছিলাম লাখটিয়া কোম্পানির অফিসে। মালিকের লগে দেখা করতে চাইছিলাম, কিন্তু উনি দেখা করলেন না। খুব বড় অফিস, অনেক লোক কাম করে। রিসেপশনিস্ট মাইয়াটা কইল আপনি ওনার প্রাইভেট সেক্রেটারির লগে দেখা করতে পারেন। আপনি দেখা করলেন? হ, সে একজন বাঙালি পোলা। আমারে বসাইয়া কইল, কি কাম কন? আমি কইলাম, বড় বিপদে পড়ছি। আপনাগো কোম্পানির একজন লোক আমারে ঠকাইছে। সে কইল, কি নাম তার? আমি কইলাম, রাজকুমার রায়। অমনি সে খাপ্পা হইয়া কইল, ও নামে আমাদের কোনো লোক নাই, আপনি ভুল করছেন। আমি সুজাতা দেবীর থিকা রাজকুমারের একটা নেম কার্ড জোগাড় করছিলাম। কার্ড খান দেখাইয়া কইলাম, এই তো আপনাগো কোম্পানির লগে তার কাজ কারবার আছে। তারপর কি হলো? হালদার মশাই ফিক করে হেসে বললেন, তখন যেন জোকের মুখে একরে লবণ পড়ছে। সে কইল, হ্যাঁ, এই লোকটার কথা ভুইলা গেছিলাম। ওরে কোম্পানির কবে সারাইয়া দেশে? রাজকুমার রায় খুন হওয়ার কথা সে আপনাকে বলেনি? না, সে কয় নাই। একজন বেয়ারা সেই সময় কেবিনে ঢুকছিল। রাজকুমারের নামটা তার কানে গেছিল। সে কইয়া দিল, স্যার, রাজকুমার রায় তো মার্ডার হইয়া গেছে। পুলিশ তার বডি পাইছে গড়ের মাঠে। কাগজে খবরটা বাইরাইছে। তখন সে পাশের টুল থেকে 4-5 খান কাগজ তুইলা নিল। তারপর পাতা উল্টাইয়া খবর খান পড়ল। তখন সে একেবারে এক্সাইটেড। আমারে কইল, আপনি অহন আইতে পারেন। আমি আরো 2-4 খান কথা কওনের চেষ্টা করছিলাম, কিন্তু সে কইল, আমি অক্ষণে সইলা না গেলে সে লোক ডাকবো। আমারে তার লোক জোর কইরা বাইরে সুইরা ফেলাইব। কর্নেল সহাস্যে বললেন, তখন আপনি নিশ্চয়ই কেটে পড়লেন? হ, ততক্ষণে আমি ধৈরা ফেলছি খুব সেন্সিটিভ স্পট এই রাজকুমার রায়। ধন্যবাদ হালদার মশাই, আমার এটা জানার দরকার ছিল। আপনি ঠিকই ধরেছেন, রাজকুমার রায়ের হত্যাকাণ্ড লাখটিয়া কোম্পানির কাছে সত্যিই একটা সেন্সিটিভ স্পট। তা এরপর আপনি কি ওই কোম্পানির অকশন হাউসে গিয়েছিলেন? হালদার মশাই বললেন, হ্যাঁ, সৌরঙ্গীতে ওদের আর একটা লাল জিপ দাঁড়িয়েছিল। একজন পুলিশ অফিসার আমারে দেখাই চিনতে পারছিল। সে কইল, আরে প্রাইভেট ঘুঘু মশাই এখানে কেন? আমি কইলাম, এদিকে একখানে গেছিলাম, হঠাৎ দেখি আপনাকে ভিড়। তাই ভাবলাম কোনো ডাকাতি হয়েছে নাকি মার্ডার। আমার সেনা অফিসার রাজেন বাবু কইল, মার্ডার, তবে এখানে না, গড়ের মাঠে। আমি আর কথা না বাড়াইয়া চইলা আইলাম। কর্নেল চুরুট ধরিয়ে হেলান দিয়ে বললেন, আর কিছু খবর আছে? গোয়েন্দা প্রভার আবার ফিক করে হেসে বললেন, আছে। আমার ক্লায়েন্ট মিস্টার শিলাদিত্য সোমের অফিসে গেলাম। তখন প্রায় 12:30 বাজে। আইজ ওনার অফিসে থাকার কথা ছিল, কিন্তু রিসেপশনিস্ট কইল মিস্টার সোম আর্জেন্ট কাজে বাইরে গেছেন। কি আর করি, মাইয়াটারে আমার কার্ড দেখাইয়া কইলাম, উনি আমায় একখান কামের দায়িত্ব দিয়েছেন। কামে অনেকটা সাকসেসফুল হইছি, তাই ওনারে আমার খুব দরকার ছিল। সে কইল, সাহেব কোথায় গেছেন সে জানে না। সেখান থেকে আমি হোটেল এশিয়ায় গেলাম। ম্যানেজার মিস্টার রঙ্গনাথন আমারে আপনার সাথে অনেকবার দেখছেন, তাই উনি আমারে চেনেন। উনি কইলেন,
মিস্টার সোম এই হোটেলেই ছিলেন, সকাল 8টায় হঠাৎ চেক আউট করছেন। আপনি আর কি করেছেন বলুন। প্রাইভেট ডিটেকটিভ এবার গম্ভীর মুখে বললেন, আমি যে মোট 60 জায়গায় ঘুরতাছি, কিন্তু কল্পনাও করি নাই আমার পিছনে কোনো হালায় জোর লাগাইছে। হোটেল এশিয়া থিকা বাইরাইয়া ট্যাক্সি খুঁজতাছি, ক্ষুধাও পাইছে। ভাবতাছিলাম বাড়ি গিয়া যাওয়ার পর একটুখানি রেস্ট লুম, তারপর আপনার এখানে আইবার প্ল্যান ছিল। তো একখানা ট্যাক্সি দাঁড় করাইছি, হঠাৎ আমার পিছন থিকা 2 হালায় আমার হাতের রিস্ট ধরে ফেললো। তারপর একজন কইল, টিকটিকির হাত 2 খান আগে ভাঙুন, তারপর ঠ্যাং 2 খান পায়রা ফেলবো। হঠাৎ এটাকে আমি একটুখান নার্ভাস হইয়া পড়ছিলাম। আমার প্যান্টের পকেটে গুলি ভরা ফায়ার আর্মস আছে, কিন্তু তারা আমার 2 খান হাত ধইরা মুসুর দিতাছে। তারপরেই সেন্স ফিরল। পুলিশ লাইফে কত সাংঘাতিক গুন্ডারে ডিট করছি, বুঝলেন না? বুঝলুম, আপনার পুলিশের ট্রেনিং কাজে লাগালেন। হালদার মশাই উঠে দাঁড়ালেন। তারপর কিভাবে দুজনকে ঠিক করেছেন সেই ভঙ্গিটা দেখালেন। সোফায় বসে এবার তিনি সহাস্যে বললেন, 2 হালার তল পেটে পরপর 2 খান বুটের ডগার হেভি স্ট্রাইক। 2 জনেই বাপরে কইয়া ছিটকাইয়া পড়ল। ট্যাক্সির দরজা খুইলা ভেতরে বসলাম। তারপর রিভলভার বাইর কইরা পিছনের দিকে সেই 2 শয়তানের হুমকি দিলাম, খুলি উড়াইয়া দেমু। কর্নেল সকৌতুকে জিজ্ঞেস করলেন, 2-1 রাউন্ড ফায়ার করেননি তো? না, তবে ট্যাক্সিওয়ালা আমার হাতে রিভলভার দেখা ভয় পাইছিল। সে কইল, কোথায় যাবেন স্যার? কইলাম, শর্টকাটে লেক ভিউ রোড। এতক্ষণে আমি বললাম, আপনার 2 রিস্টে ব্যথা করছে না তো? গোয়েন্দা প্রবর বললেন, কিছু না। এবার আপনারা কোন, আপনারা কোথায় গেছিলেন? কর্নেল বললেন, কলকাতার বাইরে একখান বিরল জাতের প্রজাপতির খবর পেয়েছিলাম, সেই প্রজাপতি ধরতে বেরিয়ে পড়ছিল। হালদার মশাই অবাক হয়ে বললেন, কি কাণ্ড! এমন একখান হেভি মিস্ট্রির চেয়ে প্রজাপতির পেছনে ছুটছিলেন? কর্নেল মুচকি হেসে বললেন, সেই প্রজাপতি কম মিস্টেরিয়াস নয় হালদার মশাই। হালদার মশাই হতাশ ভঙ্গিতে বললেন, যাও গিয়া, সেই প্রজাপতি কি দেখছেন? দেখছি মানে, ধরে ফেলেছি। কোন কি? হ্যাঁ, যথাসময়ে আপনাকে দেখাবো। প্রাইভেট ডিটেকটিভ হাই তুলে বললেন, এবার আমি কি করুম তাই কন। কর্নেল বললেন, আইনত মিস্টার শিলাদিত্য সোম আপনার একজন ক্লায়েন্ট। আমার ধারণা রাজকুমার রায়ের হত্যাকাণ্ড খবরের কাগজে পড়েই তিনি কলকাতা ছেড়ে সম্ভবত রায়ডিহিতে নিজের বাড়িতে চলে গেছেন। তার এই হঠাৎ করে চলে যাওয়া, বিশেষত আপনাকে কিছু না জানিয়ে চলে যাওয়া তার উচিত হয়নি। তবে হালদার মশাই, এই উচিত অনুচিতের কথা মিস্টার সোমের সঙ্গে দেখা হলে তাকে যেন বলবেন না। বরং আপনি তার হয়ে রাজকুমার রায়ের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গিয়ে যা কিছু পেয়েছেন সবই তাকে বলবেন, কিছু গোপন করবেন না। আপনার কথা শুনে তার কি রিয়াকশন হয় তা লক্ষ্য করবেন, এবং তিনি যা করতে বলবেন তাই করবেন। হালদার মশাই বললেন, কিন্তু তারা পাইতাসি কোথায়? রায়ডিহিতে। গোয়েন্দা প্রভা চমকে উঠেছিলেন, রায়ডিহি গেলে সেখানে তারে পামু? কর্নেল বললেন, আমার দৃঢ় বিশ্বাস সেখানে তাকে পাবেন। আজ রাতের ট্রেনেই আপনি সেখানে চলে যান। আমি আপনাকে কিভাবে যাবেন তা একটা কাগজে লিখে দিচ্ছি। খুব সুন্দর হিল স্টেশন রায়ডিহি, সেখানে শীতের সময় প্রচুর টুরিস্ট যায়। এখনো এই মার্চ মাসে অনেক টুরিস্টের দেখা পাবেন। আর আপনার ক্লায়েন্ট সেখানকার ঠিকানা তো আপনাকে দিয়েই গেছেন। তার বাংলা বাড়িটা ওখানকার লোকেরা চেনে।
বলে কর্নেল টেবিল থেকে একটা কাগজের প্যাড টেনে কিসব লিখছিলেন। হালদার মশাই সেই কাগজটা বিড়বিড় করে পড়ার পর ভাঁজ করে পকেটে ভরলেন। তারপর তিনি তার ব্যাগটা তুলে নিয়ে কাঠে ঝুলিয়ে বললেন, কর্নেল স্যার, জয়ন্তবাবু, তাহলে আমি যাই গিয়া। হালদার মশাই বেরিয়ে যাবার পর বললুম, আপনি তো আজ অনেক কিছু সূত্র পেয়েছেন। ব্যাক সিটে বসে রঞ্জনা আপনাকে আশা করি অনেক ভাইটাল সূত্র দিয়েছে, কিন্তু আমি একটা ভালো জিনিস হাতছাড়া করে এসেছি। কর্নেল একটু হেসে জিজ্ঞেস করলেন, সেটা কি মার্কিন সিগারেট মার্লবোরোর একটা প্যাকেট, নাকি অন্য কিছু? না, সিগারেট যদিও ছেড়ে দিয়েছি। আপনার এই রুমে চুরুট টানা দেখে মাঝে মাঝে ভাবি, আবার ধরি। কিন্তু আপনার তো মিলিটারি শরীর, তাই সাহস পাই না। আজ শ্রমিকবাবুর বাগান বাড়িতে মার্লবোরোর স্বাদ আমাকে মুগ্ধ করেছিল। শুধু বুঝতে পারছি না, আমার না হয় মনে পড়ল না, কিন্তু শ্রমিকবাবুর কথা রাখা উচিত ছিল। অথচ উনি যেন বড্ড ব্যস্ত হয়ে পড়েছিলেন রঞ্জনাকে আটকে রাখতে। যাই বলুন কর্নেল, আমার ঘোরতর সন্দেহ শ্রমিকবাবুই দুষ্টুমি করে রঞ্জনার গাড়িটা কখন গোপনে বিগড়ে দিয়েছিলেন। কর্নেল হাসলেন। রঞ্জনারও সেই সন্দেহ। সে আমাকে বলছিল, শ্রমিকবাবু লোকটি মাঝে মাঝে বড্ড দুষ্টুমি করেন, তাছাড়া খামখেয়ালিও বটে। কথাটা বলে কর্নেল টেলিফোনের রিসিভার তুলে ডায়াল করলেন। তারপর সাড়া পেয়ে বললেন, হ্যালো অরিজিৎ, আমার সৌভাগ্য যে তোমাকে এখন বাড়িতে পেলুম। না না, আমি গিয়েছিলাম আমার এক স্নেহভাজন বন্ধুর বাগান বাড়িতে। তারও আমার মতো বিরল প্রজাতির প্রজাপতি সংগ্রহের বাতিক আছে, তাই। না, প্রজাপতি আমি রূপকার্থে বলিনি। ও হো ডার্লিং, তোমার লোকজনের দৃষ্টি মাঝে মাঝে আমাকে অবাক করে। অতএব স্বীকার করছি, তুমি প্রজাপতিটিকে যে নাম দিলে তা ঠিক। যাই হোক, তোমরা তো আমার চেয়েও ঘুঘু। কি বললে? সরকারি ঘুঘু? বাহ, উপমাটি লাগছই। তা শোনো, নরেশবাবুর কাছ থেকে ভিকটিমের পার্সে পাওয়া যা যা নিয়েছি সবই ফেরত দিতে চাই। তুমি ওকে। হ্যাঁ, আমারও ধারণা তাই। খুনি যারাই হোক, তারা ডেড বডি ফেলে দেওয়ার কাজে এমন ব্যস্ত ছিল যে ভিকটিমের পকেট সার্চ করে কোনো জিনিস নিয়ে যেতে ভুলে গেছিল। তুমি ঠিকই বলেছো অরিজিৎ। অপরাধীরা সর্বত্র নিজেদের অজ্ঞাতসারে এমন কিছু সূত্র রেখে যায় যা তাদের শনাক্ত করতে সাহায্য করে। ঠিক বলেছ। তোমার সঙ্গে মুখোমুখি কাল দেখা হতেও পারে। আপাতত তুমি নরেশবাবুকে জানিয়ে দাও, আজ রাত্রে না হোক কাল সকাল 9টার মধ্যে তিনি যেন জিনিসপত্রগুলো ফেরত নিয়ে যান। গুড নাইট অরিজিৎ, রাখছি। কর্নেল রিসিভার রেখে ঘরে বসলেন। চাপা স্বরে জিজ্ঞেস করলুম, ডিসি ডিডি লাহিড়ী সাহেব কি তার হাতের তাসের অন্তত একখানিও আপনাকে দেখালেন? কর্নেল নিভে যাওয়া চুরুটটা লাইটার জেলে ধরিয়ে নিয়ে একরাশ ধোঁয়া ছাড়লেন। তারপর মৃদু স্বরে বললেন, পুলিশের নিজস্ব তদন্ত রীতি আছে, আমার সঙ্গে তা মিলবে না। অরিজিৎ বলল, মর্গের রিপোর্ট অনুসারে রাজকুমারের পেটে যথেষ্ট অ্যালকোহল পাওয়া গেছে। তার মানে কোনো কারণে তাকে প্রচুর মদ খাইয়ে তারপর গুলি করা হয়েছিল। .38 ক্যালিবারের রিভলভারের একটি মাত্র গুলি। বুলেট খোলটা মাথার খুলির একটা কাঁজে আটকে ছিল। ভিকটিমের পার্সে পাওয়া চিঠিটা থেকে প্রমাণ হচ্ছে কেউ মুনলাইট বারে তাকে টাকা ভর্তি ব্রিফকেস দিয়েছিল। তার বদলে তার যে জিনিসটা দেওয়ার কথা ছিল সে তা দিতে পারেনি। কর্নেল ভুরু কুঁচকে বললেন, পারেনি বলছো কেন? একটু ভেবে নিয়ে বললুম, টাকা যখন সে পেয়ে গেছিল তখন সাধারণ জ্ঞানে বলে জিনিসটা তার না দেওয়ার কারণ ছিল না, কিন্তু যে কারণেই হোক জিনিসটা সে দিতে পারেনি। তার মানে তুমি বলতে চাইছো সেই জিনিসটা রাজকুমারের অগোচরে কেউ হাতিয়ে নিয়েছিল? আমার যুক্তি তো তাই বলে। জিনিসটা দিতে পারলে তাকে খুন হতে হবে কেন? কর্নেল হেসে উঠলেন।
বললেন, এমনও তো হতে পারে জিনিস হাতানো গেল অথচ টাকা দিতে হলো না। ঠিক এই কারণেই রাজকুমারকে প্রাণে মারা হয়েছে। আমি তর্কের ছলে বললুম, কর্নেল, অঙ্কটা আমি যদি অন্যভাবে কষি। কিভাবে শুনি? ভুললে চলবে না কর্নেল, রাজকুমার রায় ছিল একজন ধুরন্ধর এজেন্ট। বহু দামি জিনিস অল্প দামে হাতিয়ে সে লাখটিয়া কোম্পানিকে বেচেছে, কিংবা দরে না পোষালে বাইরে চালান করে দিয়েছে। এই ধরনের লোকেরা কাঁচা কাজ করে না। এক্ষেত্রে আমি বলবো, টাকা সে ঠান্ডা মাথায় গুনে নিয়ে কোথাও তা সুরক্ষিত রেখে তারপর জিনিস দেবার কথা ভেবেছে। কিন্তু সেই জিনিস সে খুঁজে পায়নি। কেউ চোরের উপর বাটপাড়ি করেছে। এরপর কল্পনা করা যাক সে তার ঘাতকদের কাছে সময় চেয়ে মদের আসর বসিয়েছে। তারপর কর্নেলের বিখ্যাত সেই অট্টহাসিতে ড্রয়িং রুম কেঁপে উঠল। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, তোমার কল্পনা শক্তির প্রশংসা করছি, কিন্তু রাত 9:30 বাজে। পোশাক বদলে আসি, তুমিও পোশাক বদলে এসো। আর এক প্রস্ত কফি খেলে স্নায়ু বই করলো কেটে যাবে। গাড়ি চালিয়ে তোমারও বেশ ক্লান্তি। কিছুক্ষণ পরে আমরা পোশাক বদলে কফি খাচ্ছিলাম। সেই সময় ডোরবেল বাজল। কর্নেল যথারীতি হাঁক দিলেন, ষষ্ঠী। একটু পরে প্রৌঢ়া মহিলা ঘরে ঢুকলেন। তার তাগড়াই চেহারা, পরনে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর নেই, হাত দুখানিও আভরণহীন। কর্নেল তাকে দেখেই উঠে দাঁড়িয়েছিলেন। বললেন, আসুন আসুন সুজাতা দেবী, আমি আপনার কথাই ভাবছিলাম। ভদ্রমহিলা চড়া গলায় বললেন, আমি বসতে আসিনি কর্নেল সাহেব, শুধু একটা কথা বলতে এসেছি। তাকে থামিয়ে কর্নেল বললেন, 1 মিনিট। আমি অনুমানে আপনাকে চিনতে পেরেছি, কিন্তু আপনি কি করে আমাকে চিনলেন? আমার বাড়ির ঠিকানাই বা কে আপনাকে দিল? সুজাতা দেবী তেমনি চড়া গলায় বললেন, আজ সকালে যে প্রাইভেট টিকটিকি বাবুটি আমার বাড়ি গিয়েছিল, সেই মুখ পোড়াই আপনার নাম ঠিকানা দিয়ে বলেছিল কোনো বিপদ আপদ হলে আমি যেন আপনার কাছে আসি। আপনার চেহারার বর্ণনা সে দিয়েছিল, তাই ঘরে ঢুকেই আপনাকে চিনেছি। কর্নেল নম্রভাবে বললেন, প্লিজ সুজাতা দেবী, আগে আপনি বসুন, তারপর ঠান্ডা মাথায় বলুন কি হয়েছে। মহিলাকে দেখে আমার মনে হচ্ছিল এদেরই একসময় তাহলে রায়বাঘিনী বলা হতো। তিনি কর্নেলের কথায় কান না দিয়ে বললেন, আমার ঘরের টেবিলের নিচের ড্রয়ারে হতভাগা রাজুর কিছু কাগজপত্র ছিল। মুখ পোড়া টিকটিকি বাবুকে মুখ ফসকে বলে ফেলেছিলাম। এগুলোর মধ্য থেকেই রাজুকে খুনের কারণ এবং তার খুনিকে খুঁজে পাওয়া যেতে পারে। আজ সন্ধ্যার আগে রাজুর লাশ মর্গ থেকে ডেলিভারি নিয়ে নিমতলা শ্মশানে দাহ করতে গিয়েছিলাম। সেই সুযোগে মুখ পোড়া টিকটিকি বাবু সেই গোপন কাগজপত্র ঘরের তালা ভেঙে চুরি করে পালিয়েছে। কিন্তু তিনি যে চুরি করেছেন তার কোনো প্রমাণ পেয়েছেন? রায়বাঘিনী প্রায় গর্জন করে বললেন, সে ছাড়া আর কেউ নয়, কারণ তাকে ছাড়া এ পর্যন্ত কাউকেও ওই কাগজগুলোর কথা বলিনি। কর্নেল একটু হেসে বললেন, সেই টিকটিকি বাবুর খোঁজেই কি আপনি আমার কাছে এসেছেন? হ্যাঁ, তার ঠিকানা তো আমি জানি না। বলে কোমরের কাছে কাপড়ের একটা ভাঁজ খুলে দলা পাকানো একটা কাগজ বের করে সেটা খুললেন। বললেন, এই দেখুন, তার নিজের হাতে লেখা আপনার নাম ঠিকানা। এবার আপনি তাকে খবর দিয়ে বলুন যেন এক্ষুনি কাগজগুলো সে এখানে নিয়ে আসে। কর্নেল বললেন, কিন্তু দুঃখের কথা সুজাতা দেবী, প্রাইভেট ডিটেকটিভ মিস্টার হালদার আজ রাতের ট্রেনে রায়ডিহি গেছেন। কথাটা শুনেই চোখ কপালে তুলে সুজাতা দেবী বললেন, হ্যাঁ, সে আমার বাপের বাড়ির দেশে গেছে? কেন বলুন তো? কর্নেল একটু হেসে বললেন, আপনার ভাই রাজকুমার বাবুর খুনিদের খোঁজেই সেখানে গেছে। এবার সুজাতা দেবী বলে উঠলেন, সব চালাকি। ওই টিকটিকি বাবুই খুনির পক্ষের লোক। রাজু যে জিনিসটা বেচবো বলে বেচেনি, তারাই সেই জিনিসটার খোঁজে আমাদের পৈতৃক বাড়িতে হানা দিতে গেছে। দেখাচ্ছি মজা। বলে তিনি সবে গিয়ে ধূপ ধাপ শব্দ তুলে বেরিয়ে গেলেন।
পরদিন সকালে কর্নেলের সঙ্গে কফি খেতে খেতে সুজাতা দেবীকে নিয়ে আলোচনা করছিলাম। আমার মতে সুজাতা দেবীর মুখে তার ভাইয়ের সেই গোপন জিনিসটার কথা শুনেছি, যার জন্য তার ভাইয়ের প্রাণ গেল। তার মানে ওই জিনিসটার কথা সুজাতা বিলক্ষণ জানেন, এবং এও বোঝা গেছে সেটা সম্ভবত কোথাও লুকোনো আছে তা তিনি জানেন। কর্নেল সায় দিয়ে বললেন, তুমি ঠিকই বলেছ, কিন্তু সমস্যা হলো ভদ্রমহিলার সঙ্গে ওই ব্যাপারে কথা বলতে যাওয়া নিরাপদ নয়। হ্যাঁ, রায়বাগিনী আপনাকে কর্মড়িয়ে খেয়ে হজম করে ফেলবেন। এই সময়ই টেলিফোন বাজল। কর্নেল রিসিভার তুলে সাড়া দিলেন, তারপর বললেন, বাহ হালদামশাই, তাহলে নিরাপদে পৌঁছে গেছেন। আপনার ক্লায়েন্টের খবর বলুন। সে কি, মিস্টার সোম রায়ডিহিতে যাননি? আপনি শিওর? তাহলে আপনি এক কাজ করুন, এমনও হতে পারে মিস্টার সোম আপনার মুখোমুখি হতে চান না, তাই বাড়ির লোকেদের আপনার সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। কিন্তু আমি আপনাকে একটা পরামর্শ দিচ্ছি। আপনি তো পুলিশ লাইফ থেকেই ছদ্মবেশ ধরতে ওস্তাদ। বিশেষ করে আমার পাল্লায় পড়েও আপনাকে বহুবার ছদ্মবেশ ধরতে হয়েছে। আপনি বরং একটা হোটেলে ঘর বুক করুন, তারপর সেখান থেকে বেরিয়ে গিয়ে কোনো গোপন স্থানে ছদ্মবেশ ধারণ করুন। বাহ, ঠিক বলেছেন। সাধু বাবার ছদ্মবেশেই আপনাকে মানায় ভালো। ওই এলাকার বন জঙ্গল ও পাহাড়ে গোপন জায়গার অভাব নেই। সেখান থেকে ছদ্মবেশ ধরে বেরিয়ে আপনি মিস্টার সোমের বাড়ির কাছাকাছি কোথাও ধুনি জ্বালিয়ে ধ্যানে বসুন। হ্যাঁ, ওর বাড়ির কাছাকাছি একটা প্রকাণ্ড বটগাছ আছে, তার তলাতেই আপনি ধুনি জেলে বসুন, আর মিস্টার সোমের বাংলো বাড়ির দিকে লক্ষ্য রাখুন। আপনি তাকে দেখতে পেলে সোজা উঠে গিয়ে নিজের পরিচয় দেবেন, তারপর ওকে সব কথা খুলে বলবেন। তাছাড়া জানতে চাইবেন উনি কেন আপনাকে এভাবে এড়িয়ে চলতে চেয়েছিলেন। এ লাইনে আপনি একজন দক্ষ লোক, আপনাকে বেশি কথা বলার দরকার দেখছি না। তবে একটা কথা, মিস্টার সোমকে দেখা পেলে বলবেন তিনি যেন অবিলম্বে আমার সঙ্গে যোগাযোগ করেন। আপনি সোজা বলবেন, মিস্টার সোম আপনি বিপন্ন, ব্যাস। কর্নেল রিসিভার রেখে আমার দিকে তাকালেন। বললুম, কে জানে কেন গোড়া থেকেই মিস্টার সোমকে আমার ভালো ঠেকছে না। কর্নেল আমার কথার কোনো জবাব না দিয়ে তার সাদা দাড়িতে আঁচড় কাটতে থাকলেন। কিছুক্ষণ পরে ডোরবেল বাজল। তারপর কর্নেল যথারীতি ষষ্ঠী বলে হাঁক দিয়ে মিঠি হেসে চাপা স্বরে বললেন, ডার্লিং, তোমার প্রাপ্য মালবোরো সিগারেটের প্যাকেট সম্ভবত এখনই তোমার হাতে পৌঁছে যাবে। একটু পরে আমি অবাক হয়ে দেখলুম শ্রমিক লাহিড়ী আর রঞ্জনা দেবী ঘরে ঢুকছেন। কর্নেল বললেন, ওয়েলকাম মিস্টার লাহিড়ী। ওয়েলকাম মিস রঞ্জনা রায়। আপনাদের গন্ধ আমি আগেই পেয়ে গেছি। জয়ন্তীকে জিজ্ঞাসা করে দেখুন। দুজনে সোফায় বসার পর আমি বললুম, কর্নেল বলছিলেন আমার প্রাপ্য এক প্যাকেট মালবোরো সিগারেট এক্ষুনি নাকি আমার হাতে পৌঁছে যাবে। শ্রমিকবাবু হাসতে হাসতে তার রং চঙে পাঞ্জাবির পকেট থেকে সেই সিগারেটের প্যাকেট বের করে আমার হাতে গুঁজে দিলেন। বললেন, এই জন্য আমরা মানে ওর প্রিয়জনেরা ওকে অন্তর্যামী বলে থাকি। কর্নেল একটু হেসে বললেন, অন্তর্যামী নই, আসলে দোতলায় মিসেস লিন্ডার কুকুরের হাঁক ডাক শুনে বুঝতে পারি যিনি আসছেন তিনি কুকুরটা চেনা না, অচেনা। দ্বিতীয়ত একাধিক ব্যক্তি হলে কুকুরটা অদ্ভুত শব্দে ডাকাডাকি করে। মিস্টার লাহিড়ী, আমার এই কান সামরিক জীবন থেকেই খুব প্রখর। যাই হোক, এছাড়াও আমার ইনটিউশন বলছিল হয় আপনি কিংবা রঞ্জনা আমার কাছে আসবেন। রঞ্জনা অপরূপ ভ্রু ভঙ্গি করে এবং ঠোঁটের কোনায় কেমন একটু হেসে বলল, বাচ্চাদের কথা বলতে পারছি না, তবে আমি আসবো সে কথা আপনার মাথায় এসেছিল কেন তা কি জানতে পারি?
কর্নেল মুখে হাসি রেখেই বললেন, সে কথা তোমার নিজের জানা। জয়ন্তের গাড়িতে কাল সন্ধ্যায় তুমি যেসব কথা বলেছিলে তাতেই তোমার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। এদিকে শ্রমিকবাবু সিগারেটের প্যাকেটটা আমাকে খুলতে না দিয়ে তিনি পকেট থেকে একটা খোলা প্যাকেট বের করলেন। তারপর আমাকে সিগারেট দিয়ে নিজেও একটা নিলেন। লাইটার জেলে আমার সিগারেট ধরিয়ে দিয়ে নিজেরটা ধরালেন। তারপর বললেন, আমি সিগারেট ছাড়বো ছাড়বো করার তালে ছিলুম, কিন্তু কাল কর্নেল সাহেব গিয়ে আমাকে এমন টেনশনে আটকে দিয়েছেন বলার নয়। কর্নেল একটু গম্ভীর হয়ে বললেন, আর ইউ সিরিয়াস মিস্টার লাহিড়ী? অফকোর্স, বলে শ্রমিকবাবু গলার স্বর চাপা করলেন। রাজকুমার রায়ের সঙ্গে আমার একসময় কিছুটা ঘনিষ্ঠতা ছিল। বিশেষ করে আমার ফিল্মের প্রয়োজনে কোনো সেকেলে বনেরি বাড়ির আসবাবপত্রের দরকার থাকলে রাজকুমার সেগুলো ভাড়ায় জোগাড় করে দিত, অকশন হাউসের এজেন্ট হওয়ার সুযোগে। শুধু কলকাতা কেন, মফস্বল শহরেরও রাজা জমিদার বংশের লোকেদের সঙ্গে তার পরিচয় ছিল। দরকার হলে তাদের বাড়িতে গিয়েও আমার টিম শুটিং করেছে। রঞ্জনা, তোমার নিশ্চয়ই মনে আছে নবাবগঞ্জের প্যালেসে তোমাকে নিয়ে শুটিং করেছিল? তো এসবের জন্য রাজকুমারকে আমি ভালো কমিশন দিতাম। পরে রাজকুমার কি একটা পুলিশ কেসে জড়িয়ে পড়েছিল, তারপর থেকে তার সঙ্গে আর আমার যোগাযোগ ছিল না। সেই রাজকুমার খুন হয়েছে এবং কালকের কাগজে তার খবর বেরিয়েছে। তার ওপর স্বয়ং কর্নেল নীলাদ্রি সরকার আমার বাগান বাড়িতে যেতে চেয়ে আমাকে ফোন করেছিলেন। ব্যাকগ্রাউন্ডটা আশা ক্লিয়ার হয়েছে। রঞ্জনা বললে, এতে তোমার টেনশনের কারণ কি বুঝলুম না। তুমি যখন আমাকে কর্নেলের নাম করে ডেকে পাঠালে তখন আমি অলরেডি পুলিশের জেরায় আক্রান্ত, অথচ আমি দিব্যি তোমার কাছে ছুটে এলুম। আমার কিন্তু কোনো টেনশন হয়নি, এখনো হচ্ছে না। একটা বজ্জাত তার অপরাধের শাস্তি পেয়েছে, তাতে আমি খুশি। শ্রমিকবাবু ভুরু কুঁচকে তার দিকে তাকালেন, বললেন, তাহলে তুমি নিশ্চয়ই জানো রাজকুমার কোন অপরাধের শাস্তি পেল? লক্ষ্য করলুম রঞ্জনার মুখটা কয়েক সেকেন্ডের জন্য লাল হয়ে উঠে নির্বিকার দেখাল। সে বলল, নির্দিষ্ট করা অপরাধের কথা আমি জানি না এবং বলতেও চাই না। তুমি ভালোই জানো বাচ্চুদা, রাজকুমারের একটা ডার্ক সাইড ছিল। শ্রমিকবাবু ঠোঁটের কোণে বাঁকা হেসে বললেন, অন্তত এটুকু জানি তুমি রাজকুমারের ডার্ক সাইডটা আমার চেয়ে অনেক বেশি জানো। রঞ্জনা তেতো হাসির সঙ্গে বলল, সেটা টের পেয়ে রাফিয়ানটার সঙ্গ ছেড়েছিলুম। কিন্তু একটা কথা শোনো বাচ্চুদা, আমরা এখানে কর্নেল সাহেবের বাড়িতে তার সামনে বসে ঝগড়া করতে আসিনি। ইতিমধ্যে ষষ্ঠীচরণ ট্রেতে কফি রেখে গিয়েছিল। কর্নেলের তারায় ওরা কফির পেয়ালা তুলে নিলেন। কর্নেল কফিতে চুমুক দিয়ে বললেন, এসব ঝগড়াঝাটি নয়, একটা মৃত মানুষ সম্পর্কে বিতর্ক মাত্র। কাজেই আমি যদি রাজকুমার বাবুকে চিনতুম তাহলে আমিও বিতর্কে যোগ দিতুম। বাইরে ভাই, রঞ্জনা গাড়ি আশা করি সচল হয়ে কলকাতা পৌঁছেছে। শ্রমিকবাবু বললেন, জানেন কর্নেল, রঞ্জনার গাড়ির একটা দামি পার্টস এমনভাবে বিগড়ে গিয়েছিল, ফেরার পথে তো বটেই, আসবার পথে কেন যে অ্যাক্সিডেন্ট হয়নি এটাই আমার আশ্চর্য লেগেছে। আসলে রঞ্জনার ভাগ্যটা ঈর্ষাজনক। কোন শুভ গ্রহ যে ওকে গার্ড দিয়ে আসছে সেটা জ্যোতিষীই বলতে পারেন। রঞ্জনা চুপচাপ কফি খেতে থাকলো। কর্নেল বললেন, মিস্টার লাহিড়ী কি আবার বাগান বাড়িতে ফিরবেন? শ্রমিকবাবু বললেন, না, আমার নতুন ছবির ব্যাপারে প্রাথমিক কাজকর্ম এবার শিগগির সেরে ফেলতে হবে। ছবির ডাইরেক্টর প্রতীক বাগচি বলছিলেন একটা আউটডোর লোকেশন খুঁজে বের করতে হবে। কর্নেল বললেন, কি ধরনের জায়গা আপনাদের দরকার? শ্রমিকবাবু বললেন, মাই গুডনেস কর্নেল সাহেব, আপনি তো এ ব্যাপারে হেল্প করতে পারেন। আপনি সর্বচর মানুষ। আমাদের দরকার এমন একটা জায়গা যেখানে জঙ্গল, পাহাড়, ঝর্ণা এসব আছে। তাহলে আমি বলবো বিহারের ছোটনাগপুর এলাকার রায়দিঘিতে চলে যান।
ওখানে থাকার জায়গা প্রচুর, টুরিস্ট বাংলো, ডাক বাংলো ইত্যাদি ছাড়াও ফরেস্ট বাংলো তো আছেই। প্রাইভেট লজেরও অভাব নেই। আমি শ্রমিকবাবু ও রঞ্জনার দিকে তাকিয়েছিলাম। দেখলাম রঞ্জনার চোখে চমক ঝিলিক দিল। আর শ্রমিকবাবু নির্বিকার ভঙ্গিতে বললেন, রায়দিঘিতে 3বার শুটিং করেছি। প্রথমবার রঞ্জনা ছিল হিরোইন। তার চেয়ে খুলে বলা ভালো, দ্যাট রোস্ট ফেলা, আই মিন দ্য পুয়ার ভিকটিম, রাজকুমারের পৈতৃক বাড়ি রায়দিঘিতে। কাজেই সে আমাদের 3বারই অনেক সাহায্য করেছিল। কর্নেল বললেন, ভাই এনি চান্স শিলাদিত্য সোম নামে আপনি কি কাউকে চেনেন? রায়দিঘির একজন শিল্পপতিও বলা যায় তাকে। শ্রমিকবাবু বললেন, নামটা চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু ঠিক মনে করতে পারছি না। রঞ্জনা মৃদুস্বরে বলল, এই ভদ্রলোককে আমি চিনি, মানে চিনতুম। 2-3 বছর আগে হোটেল কন্টিনেন্টালে একটা পার্টিতে রাজকুমার আমাকে তার সঙ্গে আলাপ করে দিয়েছিল। তার কিছুকাল পরে রাজকুমার আমাকে বলেছিল, তার এই বাল্যবন্ধু এখন তার প্রচণ্ড শত্রু। মিথ্যা করে একটা পুলিশ কেসে ফাঁসিয়ে রাজকুমারকে তিনি নাকি ব্ল্যাকমেল করছেন। তার কিছুদিন পরেই রাজকুমার নিপাত্তা হয়ে যায়। আমিও তখন তাকে ত্যাগ করেছি, কারণ তার ব্ল্যাক সাইড আমার কাছে আর মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না। কর্নেল বললেন, থাক ওসব কথা, বরং মিস্টার লাহিড়ী তার নতুন ছবি উপলক্ষে কবে কোথায় পার্টি দিচ্ছেন বলুন। শফিক লাহিড়ী সহাস্যে বললেন, অবশ্যই আপনি আর জয়ন্তবাবু যথাসময়ে আমন্ত্রণপত্র পাবেন, বলে তিনি ঘড়ি দেখে উঠে দাঁড়ালেন। সর্বনাশ, 11টা বাজতে চলল। প্রতীক আমার বাড়িতে হিরোইনকে নিয়ে 11টায় পৌঁছবে। কর্নেল সাহেব, একটা ফোন করতে পারি? কর্নেল টেলিফোন বক্সটা তুলে সেন্টার টেবিলে রাখলেন। শ্রমিকবাবু রিসিভার তুলে ডায়াল করে বললেন, হ্যালো নীলা, আমি একটা কাজে বেরিয়েছিলাম। তোমার প্রতীক কাকু এলে বসতে বলবে, আমি এখনই যাচ্ছি। তিনি রিসিভার রেখে ফোন বক্সটা উঁচু টেবিলে যথাস্থানে রেখে দিলেন। তারপর রঞ্জনার দিকে ঘুরে তাকালেন। রঞ্জনা বলল, আমার কোনো তাড়া নেই, আমি কর্নেল সাহেবের সঙ্গে গল্প করতে এসেছি। বাচ্চুদা, লক্ষ্মীটি, একটা ট্যাক্সি ডেকে নিয়ে তুমি চলে যেও, অনেক ট্যাক্সি পেয়ে যাবে। শ্রমিকবাবু হো হো করে হেসে বললেন, দেখছেন কর্নেল সাহেব, একেই বলে গাছে তুলে দিয়ে মই কেড়ে নেওয়া। 2বার ট্যাক্সি পাই তো ভালো, তা না হলে বাসেই যেতে হবে। রঞ্জনা চুপ করে থাকল। শ্রমিকবাবু বেরিয়ে যাবার সময় একবার ঘুরে দাঁড়িয়ে বললেন, তোমাকে শাস্তি দেব। কি শাস্তি জানো? আমার নতুন ছবির বাইজির রোলের বদলে ঝিয়ের রোল দেব। অবশ্য তিনি কথা শেষ করে হো হো করে হাসতে হাসতে বেরিয়ে গেলেন। কর্নেল চোখ বুজে চুরুট টানছিলেন। আমি বললুম, তাহলে বোঝা যাচ্ছে রঞ্জনা দেবী শুধু অভিনয় নয়, নাচ গানেও পারদর্শিনী। রঞ্জনা আড়ষ্ট হেসে বলল, বাচ্চাদা হয়তো ঠিকই বলে গেল, ভবিষ্যতে আমাকে ঝিয়ে রোলে অভিনয় করতে হবে। কিন্তু না, তার চেয়ে আমি মডেলিং চালিয়ে যাব। কর্নেল হেলান দিয়ে চোখ বুজে চুরুট টানছিলেন। এক ফালি নীল ধোঁয়া তার প্রশস্ত টাক ছুঁয়ে ঘুরপাক খেতে খেতে ফ্যানের হাওয়ায় মিলিয়ে যাচ্ছিল। ওই অবস্থা থেকেই তিনি বললেন, রঞ্জনা, তোমাকে একটা কথা বলতে চাই। কথাটা তোমাকে জানি না কতটা বিচলিত করবে। রঞ্জনা কর্নেলের দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে বলল, আজ আমি বিচলিত হয়েই আছি। আপনি যা বলতে চান শোনার মতো শক্তি আমার আছে। এই সময় ষষ্ঠীচরণ কাপ প্লেট নিতে এলো। সে আমাকে সিগারেট টানতে দেখে একগাল হেসে বলল, বাবু দাদা আবার সিগারেট খাচ্ছেন? বললুম, দেশি সিগারেট নয় ষষ্ঠী, খাঁটি আমেরিকান সিগারেট। ষষ্ঠী ট্রে তুলে একটু চমকে উঠে বলল,
কি সর্বনাশ! অ্যাস্ট্রে তো ভর্তি। ওর কথা শুনে তাকিয়ে দেখলুম সত্যি অ্যাস্ট্রেতে সিগারেটের স্তূপ ঠাসাঠাসি হয়ে আছে। ষষ্ঠীকে অ্যাস্ট্রেটা দিয়ে বললুম, যাও এটাকে খালি করে নিয়ে এসো। কর্নেল মুখটা একবার ঘুরিয়ে চোখ খুলে অ্যাস্ট্রেটা দেখে নিলেন। তারপর বললেন, মিস্টার লাহিড়ী প্রচণ্ড টেনশনে ভুগছেন, তা সত্যি। ষষ্ঠী অ্যাস্ট্রেটা নিয়ে গেল। রঞ্জনা মৃদু স্বরে বলল, নতুন ছবির টেনশন। বললুম, নতুন ছবির জন্য শ্রমিকবাবুর এত কিসের টেনশন? সঠিক কারণ জানি না। ষষ্ঠী অ্যাস্ট্রেটা রেখে যাবার পর কর্নেল বললেন, হ্যাঁ যা বলছিলুম। আচ্ছা রঞ্জনা, আমি স্পষ্ট উত্তর চাই। তুমি কি রাজকুমার রায়ের হত্যাকাণ্ডের পর নিজেকে বিপন্ন বোধ করছো? রঞ্জনা মুখ নামিয়ে আসতে বলল, করছি, কিন্তু সেটা পুলিশ আমাকে জেরা করেছে কিংবা এই কেসে জড়িয়ে ফেলবে এই জন্য নয়। কর্নেল, গত রাত্রে আমাকে কেউ ঘুম থেকে জাগিয়ে টেলিফোনে হুমকি দিয়েছে। কি হুমকি? ব্যাপারটা আমার কাছে অস্পষ্ট। লোকটা হুমকি দিয়ে বলল, আমি যদি রাজকুমার রায়ের গচ্ছিত রাখা জিনিসটা ফেরত না দিই তাহলে আমাকে একইভাবে খতম করে গড়ের মাঠে সে ফেলে দেবে। আমি মিথ্যা করে জানতে চাইলুম ওটা কোথায় কার কাছে ফেরত দিতে হবে। তখন লোকটা বলল, কাল রাত 11টায় তোমার ফ্ল্যাটের কড়া নাড়ার শব্দ পেলে তুমি দরজা খুলবে এবং সামনেই যাকে পাবে তার হাতে দেবে। সে আরও বলল, আমি যদি পুলিশ বা কাউকে একথা জানিয়ে তাকে ধরার জন্য ফাঁদ পেতে রাখি তাহলে সে তা আগেই টের পাবে, তারপর আমাকে গুলি করে মারবে। কর্নেল আবার চোখ বুজে হেলান দিয়ে বললেন, লোকটার কণ্ঠস্বর কি তোমার চেনা মনে হয়েছে? না। এবার খুলে বলো, রাজকুমার কি তোমার কাছে সত্যিই কোনো জিনিস লুকিয়ে রাখতে দিয়েছিল? রঞ্জনা একটু ইতস্তত করে বলল, গত সপ্তাহে রাজকুমার কিভাবে ঠিকানা জোগাড় করে আমার ফ্ল্যাটে গিয়েছিল। সে একটা অস্বাভাবিক গড়নের ছোট ব্রিফকেস। না, ব্রিফকেস বলাও ভুল হবে। জিনিসটা ছিল কালো চৌকো গড়নের। আমার অনুমান ওটা ছিল ইঞ্চি 6 লম্বা ও ইঞ্চি 4 চওড়া। উচ্চতা প্রায় 8-9 ইঞ্চি তো বটেই। মোট কথা বেঢপ গড়নের একটা প্যাকেট। ওটার রং ছিল কোথাও কিছুটা কালো আবার কোথাও কিছুটা ধূসর। আমার দৃঢ় ধারণা ওটা খুবই পুরনো জিনিস। এবার কর্নেল সোজা হয়ে বসে বললেন, তুমি নিশ্চয়ই জিজ্ঞেস করেছিলে ওতে কি আছে? রঞ্জনাকে বিব্রত দেখাচ্ছিল। সে বলল, জিজ্ঞেস করেছিলাম। রাজকুমার বলেছিল, তুমি তো জানো আমি অ্যান্টিক জিনিসের কেনাবেচা করি। আমি বলেছিলাম, তাহলে এটা তোমার কোম্পানির জিম্মায় রাখলে না কেন? রাজকুমার বলেছিল, আমার মাথা খারাপ, এটা আমার নিজস্ব কারবার। কর্নেল জিজ্ঞেস করলেন, তুমি কি জিনিসটা রেখেছিলে? রঞ্জনা মাথা নেড়ে বলল, না, আমি ওটা রাখিনি। তার কারণ আমি ততদিনে জেনে গেছি তার কারবারে বেশ কিছু প্রতিদ্বন্দ্বী আছে এবং তারা তার শত্রু। আমার ভয় হচ্ছিল যদি তাদের কেউ তাকে ফলো করে এসে থাকে তাহলে আমি বিপদে পড়ব। তাই আমি ওটা রাখিনি। একটা আশ্চর্য ব্যাপার কর্নেল, সেদিন রাজকুমার ওটা কয়েকটা দিন রাখার জন্য আমার পায়ে ধরতে এসেছিল। সে বলেছিল এদেশে বাজারে এটার দাম প্রায় 50 লক্ষ টাকা, কিন্তু তার পেছনে নাকি তার শত্রুপক্ষ ঘুরঘুর করে বেড়াচ্ছে। তাই সে বেগতিক দেখলে অগত্যা লাখটিয়া কোম্পানির কাছেই বিক্রি করে দেবে। ওটার ভিতরে কি আছে তুমি কি জিজ্ঞেস করেছিলে? করেছিলাম। রাজকুমার বলেছিল এতে নবরত্ন খচিত একটা দেবী মূর্তি আছে। আমি তখন তাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি এটা কোথায় পেলে? সে বলেছিল, যদি তুমি এটা অন্তত 4 দিনের জন্য রাখো তাহলে আমি ঠিক জবাব দেব। আমি বলেছিলাম, তুমি যে সত্যি কথা বলছো তার তো গ্যারান্টি নেই।
রঞ্জনা জোরে শ্বাস ছেড়ে মুখ নামিয়ে নখ খুঁড়তে থাকল। কর্নেল তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, তাহলে শেষ পর্যন্ত তুমি ওটা রাখোনি? না, তখন আমার ওকে অসহ্য লাগছিল। ওর হাত থেকে আমি জোর করে নিজেকে ছাড়িয়ে এসেছিল। আবার ও আমার সঙ্গে নিজেকে সম্ভবত ছল করে জড়াতে চাইছে। আমি ততদিনে জেনে গেছি ওর হাত থেকে নিজেকে ছাড়িয়ে না আনলে আমার জীবনটাই নষ্ট হয়ে যেত। কর্নেল একটু চুপ করে থাকার পর বললেন, তাহলে বোঝা যাচ্ছে রাজকুমারের শত্রুপক্ষের বিশ্বাস জিনিসটা তোমার কাছেই আছে। এক কাজ করো, তুমি অন্তত আজ এবং কাল এই দুটো রাত হোটেল এশিয়ায় থাকো। আমি ম্যানেজার মিস্টার রঙ্গনাথনকে ফোন করে সে ব্যবস্থা করে দিচ্ছি। আর তুমি তোমার গাড়িটা তোমার ফ্ল্যাটের গ্যারেজে রেখে সোজা একটা ট্যাক্সি করে হোটেল এশিয়ায় চলে এসো। চিন্তা করো না, তোমার দিকে সাদা পোশাকের পুলিশ লক্ষ্য রাখবে এবং তোমাকে গার্ড দেবে। রঞ্জনা একটু ভেবে নিয়ে বলল, আপনি আমার বাবার মতো, আপনি যা বলবেন তাই করব। বলে সে তার হ্যান্ডব্যাগ থেকে একটা চাবি বের করে বলল, এটা আমার ফ্ল্যাটের দরজার ডুপ্লিকেট চাবি, এটা আপনি রাখুন। কর্নেল চাবিটা নিয়ে বুক পকেটে রাখলেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।